আসসালামু আলাইকুম সবাইকে ঢাবি রিটেন কেমিস্ট্রি সাজেশন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পার্ট 2 অনুষ্ঠিত হবে, ঠিক আছে। সো পার্ট 1 এ আমরা গুণগত রসায়নের একদম সাজেশনও দেখছি, তার সাথে আমরা কি করছি ওই সাজেশনের উপর কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো দেখছি। সো আশা করি অনেকেই জয়েন হয়ে গেছো। হ্যাঁ, হিমু আসছো, হ্যালো ভাইয়া। অরিন গতদিনও ছিলা, আসসালামু আলাইকুম। সিয়াম ভাই ওয়ালাইকুম আসসালাম। তারপর আমাদের সাথে মাশরাফি ভাই আছে, মাশরাফি ভাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখি বাকিরা যারা যারা আস্তে আস্তে এনগেজ হইতেছো সবাইকে আমি জানাচ্ছি ওয়েলকাম আজকের লাইভে। সবাই ইনশাল্লাহ আজকের লাইভে যদি থাকো এখান থেকে ঢাবিতে সরাসরি কমন আসবে, ঠিক আছে। এবং আমাদের দেখছো বিগত যে কোশ্চিনগুলো আছে সেগুলোর টাইপ হচ্ছে আমরা আইডেন্টিফাই করে আমরা কিন্তু রেগুলার বেসিসে বায়োলজি সাজেশন চলে গেছে, ফিজিক্স সাজেশন চলে গেছে, সামনে ম্যাথ সাজেশন আসবে, কেমিস্ট্রি সাজেশন আসবে। সো যারা ঢাবির প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমাদের সাথে থেকে লাস্টের দিকে যে রিটেন প্রিপারেশনটা আছে সেটা গুছায় আনার, ঠিক আছে। সো ইনশাল্লাহ আমরা সেরা একটা প্রিপারেশন সম্পূর্ণ করে যাইতে পারবো। সো আমাদের সাথে সাইব ভাইয়া জয়েন করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া? সূর্যমণ্ডল, হ্যালো ভাইয়া। হ্যাঁ সূর্যমণ্ডল, কি অবস্থা, কেমন আছো ভাইয়াদের জানাইতে পারো। কে কোথা থেকে জয়েন করতেছো সেটাও জানাই দিও। আর যেহেতু ভাইয়া এটা হচ্ছে তোমরা মনে করতেছো ঢাবি, সো ঢাবি মনে করে হয়তো একাডেমিকের স্টুডেন্টরা ভালো মতন ক্লাসটা মনোযোগ দিচ্ছ না বা করতেছো না, এরকম একটা চিন্তাধারা মাথায় আসতে পারে। তবে আমি এটা বলে রাখি, কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যদি রিটেনের প্রিপারেশন নিতে যাও আর এমসিকিউর প্রিপারেশন নিতে যাও, যেটাই নিতে যাও, এইসব অ্যাডমিশন আর একাডেমিকে পার্থক্য করা খুব একটা উচিত না। হ্যাঁ ঠিক আছে, কিছু পড়ার টাইপস, কিছু ট্রিক্সে আমাদের চেঞ্জেস আসবে, কিছু এমসিকিউ আমাদের ফার্স্ট জানা লাগবে, যেটা একাডেমিকে হয়তো আমাদের না জানলেও হয়। কিছু আমাদের একাডেমিকে আমরা টাইম বেশি পাই, ঢাবিতে আমরা টাইমটা হয়তো কম পাবো। সো এই জিনিসটাই, পড়া তো আর নতুন না। সো তোমার পড়া ইনশাল্লাহ তুমি যাচাই করে নিতে পারবা। তুমি আজকে দেখো মৌলের পর্যায়বৃত্ত পড়াবো, রাসায়নিক পরিবর্তন পড়াবো, তুমি আজকে দেখো তুমি পড়ালেখা করছো। 25 এবং 26 ব্যাচের উদ্দেশ্যে বলতেছি, তারা হচ্ছে নিজেদের চিন্তা করো যে আমাদেরও তো 1 বছর 2 বছর পরে এই অবস্থায় আসা লাগবে। তাহলে আমরা এখন থেকে যদি আমাদের রিটেনের জন্য যে সাজেশন ভাইরা দিচ্ছে এগুলো যদি ফলো করতে থাকি, ইনশাল্লাহ তোমার 24 ব্যাচের ভাইয়া আপুরা যে রিটেন নিয়ে এখন প্যারা খাচ্ছে সেটা তুমি থাকবে না, ঠিক আছে। তো চলো আমরা তাহলে শুরু করি। 24, 25, 26 ইভেন্ট সেকেন্ড টাইমার যারা আছো তাদের জন্যও কিন্তু তোমরা ক্লাসটা দেখতে পারো, কোনো অসুবিধা নাই। সো এই ধরনের কোশ্চেন আসলে করে লাভ নাই, শেখার কোনো বয়স নাই, শেখার কোনো আসলে লিমিটেশন নাই, শিখতে হবে, জানতে হবে। সো এই জিনিসটা মাথায় রাখবো। ওকে, তাহমিনা ইয়াসমিন রূপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীফা জাহান মিম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো যারা আসো সবাই অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিব, লেখাই আছে শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ার লিখে ডান লিখবো অবভিয়াসলি। হ্যাঁ আচ্ছা, তো সনদ সাদমান ভাই আসছে, আপনি রিয়েল বস সম্ভবত সাইব ভাই বা মাশরাফি ভাইকে বলছে। সাজ্জাদ সানি, তোমাকে অনেকদিন পরে দেখতেছি, তুমি ভালো হচ্ছে মোটামুটি আমাদের একটা এমসিকিউ দিছো, এমসিকিউটা আমার পছন্দ হয়েছে, মোটামুটি ডিজাইন ভালো করতে পারো। সো ডিজাইনগুলো অবশ্যই করে করে ভাইয়াদেরকে দিতে পারো, হ্যাঁ সমস্যা নাই। তাহমিনা ইয়াসমিন রূপা আছে, সো সবাই মোটামুটি আছে। শেয়ার একটু ডান লিখে দিলে আমরা ক্লাসটা স্টার্ট করব। তোমরা যদি শেয়ারটা ডান লিখে দাও ক্লাসটা স্টার্ট করে দিব, আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমরা ক্লাসটা শুরু করে দিব। ফয়সাল আহমেদ ভাইয়া হাজির, ওকে শেয়ার ডান। সো সবাই শেয়ার করে দিচ্ছ, আমি একটু দেখাই আমরা গত ক্লাসে কি কি জিনিস শিখছিলাম। যেহেতু সবাই চলে আসতেছে, সবাই একটু শেয়ার করে দাও, আমরা ক্লাসটা স্টার্ট করতেছি। সো ঢাবি রিটেন সাজেশন ক্লাসে আমরা প্রথম দিকে গত ক্লাসে আমরা গুণগত রসায়ন পার্টটা কভার করছি। সো গুণগত রসায়নকে আমরা 6টা টাইপের আন্ডারে ভাগ করছিলাম। সো এখন যদি বলে দাও যে ভাই এই 6টা টাইপের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস বোঝানোর জন্য আমরা কি করছিলাম, আমরা বিগত বছরের কোশ্চিন প্যাটার্ন অ্যানালাইসিস করে আরো কিছু স্যাম্পল কোশ্চিন তোমাদেরকে প্র্যাকটিস করাইছিলাম। যেমন তুমি যদি দেখো আমাদের এখানে টাইপ 1 থেকে আমরা ইলেকট্রন বিন্যাস রাখছি। ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে আগে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসগুলো আমাদের জানা লাগবে। তারপর এখানে আমরা পাউলির বর্জন নীতির জন্য একটা কোশ্চিন নিচ্ছি, তারপর আমরা হুন্ডের নিয়মটা ব্যাখ্যা করছি। তার মানে ইলেকট্রন বিন্যাস থেকে তোমার 3 ধরনের যেটা আসে তার মধ্যে ফার্স্টে আমরা কি রাখছি, ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। তুমি বোঝা লাগবে কোনটা ইম্পর্টেন্ট বেশি, তুমি ক্লাস দেখলে ইনশাল্লাহ
প্র্যাকটিসও হবে, সবকিছু কভার হয়ে যাবে। সেকেন্ড আমরা যেটা করছি, আমরা হচ্ছে সেকেন্ড টাইপে চলে গেছি কোয়ান্টাম সংখ্যা। সো কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা একাডেমিকে যে কোশ্চেনগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তাম গ খ ঘয়ের জন্য, সেই জিনিসটাই দেখো, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট বের করে দেখানো হয়েছে, অরবিটাল সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা। সেম দেখো এখানে হচ্ছে একটা মৌল দিয়ে শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট। সো এই জিনিসগুলো আমরা গত ক্লাসে সব শিখছি সুন্দর মতো। সো আমাদের এটা ছিল, আর এটা তোমাদের বাড়ির কাজ দিছিলাম, পি আর ডি অরবিটাল চিত্রগুলো অঙ্কন করো, যেখানে ডি এরটা কিন্তু বিগত বছরে আসছে, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা দেখলাম। টাইপ 3-তে আমাদের এইটা খুবই ইম্পর্টেন্ট আকারে দিছি, কারণ এই যে টাইপ 3 থেকে আমাদের তড়িৎ চুম্বকীয় বিকিরণ বর্ণালী, যেটা এখানে বিভিন্ন রশ্মির নাম লিখে দিবে, বলবে এগুলোর ব্যবহার লিখো। যেমন এখানে জাল টাকা শনাক্তকরণের মূলনীতি, এটা গত বছরে চলে আসছে, মানে বিগত বছরে চলে আসছে। তো সেটা নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে, ঠিক আছে। চিকিৎসা ক্ষেত্রে আয়ার রশ্মির ব্যবহার, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আমরা দেখে যাব, ঠিক আছে। 3 ধরনের আয়ার আছে। টাইপ 4-এ আমরা দ্রাব্যতার গুণফল পড়ছি। সো দ্রাব্যতার গুণফল থেকে আমরা ছোটখাটো ম্যাথ তো প্র্যাকটিস করবই, তার পাশাপাশি থিওরিটিক্যাল কি কি কোশ্চেন তুমি পড়বা এখান থেকে। দেখো দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব, এই যে 3টা গ্রাফ যদি এরকম আসে, 3টা গ্রাফ শিখে গেলেই মোটামুটি আমার ব্যাখ্যা কিন্তু বোঝা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে চাপের প্রভাব যদি আসে, সেটা আমরা হেনরির সূত্র দিয়ে ব্যাখ্যা করব। চাপের প্রভাবটা কেমন ছিল, যে দ্রাব্যতা এস ইজ প্রপোর্শনাল টু আমাদের হচ্ছে চাপের সমানুপাতিক, ঠিক আছে, এই যে চাপের সমানুপাতিক। সো এখান থেকে আমরা এস ইকুয়ালস টু কে এইচ হেনরির কনস্ট্যান্ট ইন্টু পি, এটাই। তার মানে দ্রাব্যতা কোনো একটা দ্রবণে, কোনো একটা গ্যাসীয় দ্রবণে যদি তুমি চাপ বাড়াও, তাহলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে, এটাই হচ্ছে চাপের প্রভাব, ঠিক আছে। সো এই হচ্ছে চাপের প্রভাবটা আমরা বুঝে গেলাম। তো রূপা অনেককে মেনশন করতেছো, থ্যাঙ্কস তোমাকে। আর সময়ের প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন, লার সাথে লেয়ার নীতি দিয়ে আমরা ব্যাখ্যা করছি। সো এই জিনিসগুলো আমরা সবই পড়ছি। সো এইগুলো আমাদের মোটামুটি গত ক্লাসে ছিল, আমরা বেশ কিছু ম্যাথ করছিলাম, যেহেতু আমাদের এটা ইম্পর্টেন্ট। রিডবার্গ সমীকরণ থেকেও আমরা বেশ কিছু ম্যাথ দেখছি, আর অ্যাট লাস্ট আয়ন শনাক্তকরণ থেকে আমাদের যে এমসিকিউ ক্লাসটা হয়েছিল সেটা আমরা দেখতে বলছি। সো এই হচ্ছে আমাদের গত ক্লাসের একটা পার্ট ছিল। আমরা আজকে শুরু করব তৃতীয় অধ্যায়, অর্থাৎ আমরা আজকে শুরু করব মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। সো এখানে তোমার টাইপগুলো লেখা আছে, 5টা টাইপের আন্ডারে আমরা এটাকে বিভক্ত করছি। আর 6 নাম্বার টাইপ যদি এক্সট্রা করে আমি একটু দিতে চাই তো দেওয়া যায়। এটা 6 নাম্বার যে টাইপটা, দেখো ভাইরা খেয়াল করি, 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে ফাজানের নীতি থেকে আমি আরেকটা আলাদা টাইপই করে দিতে পারি, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই যে বন্ধন সংখ্যা নির্ণয়, হাইড্রোজেন বন্ড, এখান থেকে কিন্তু মাস্ট কোশ্চেন আমাদেরকে দেখা লাগবে। সো সবাই প্রস্তুত তো? আমি কিন্তু এখন ক্লাসটা স্টার্ট করতেছি, এতক্ষণ ওভারভিউ ছিল গত ক্লাসের, এখন আমরা ক্লাসটা স্টার্ট করতেছি। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছি? এখন সবাই রেডি কিনা সবাই একটু জানাই দিই, সবাই রেডি কিনা সবাই একটু জানাই দিই। সবাই রেডি তো? সবাই একটু জানাই দিই, সবাই রেডি কিনা, সব ওকে কিনা? ওকে, 2 দিন পর আমার ফিজিক্স এক্সাম। আচ্ছা 2 দিন তো অনেক টাইম, ইনশাল্লাহ ভালো করবা, সমস্যা নাই। এই পোলাপান রেসপন্স করি, সবাই একটু বলে দাও, সবাই একটু বলে দাও, সবাই একটু বলে দাও। বডি বিল্ডার সিয়াম ভাই, ওকে। হ্যাঁ, রিদওয়ান আহমেদ শেষির, কি অবস্থা তোর? আজকে যেগুলো বলবো, এই যে কোশ্চিন, এখানে কোশ্চিন সব রেডি আছে, একদম সবার আগে অ্যান্সার চাই, ঠিক আছে? সবার আগে অ্যান্সার চাই, মানে এক কথায় অ্যান্সার দিবি এখানে কমেন্টে, ওকে? এক কথায় অ্যান্সার দিবি। তো দেখ, আমরা তাহলে শুরু করতেছি। আমাদের 3rd চ্যাপ্টারে যে টাইপগুলো আমরা রাখছি, ফার্স্টে যে টাইপটা রাখা হয়েছে সেটা হচ্ছে সংকরায়ন। এখানে আমি সব কোশ্চেন তোমাকে সলভ করে দিব না, বাট আমি কোশ্চেনগুলোর সাথে তোমাকে ফ্যামিলিয়ার বা পরিচিত করব, ঠিক আছে? এইটা হচ্ছে আমার মেইন টার্গেট। এবং তুমি এগুলো কয়টা পারো না, যেগুলো পারো সেগুলো আলহামদুলিল্লাহ লেখার সিস্টেমটা দেখে নিবা, যেটা পারো না সেটা তুমি হচ্ছে অবশ্যই সাথে সাথে সলভ করে নিবা, সাথে সাথে তোমার খাতায় রেডি করে ফেলবা, ওকে? সো আমাদের প্রথম টাইপ হচ্ছে সংকরায়ন। সংকরায়ন থেকে কয়টা টাইপে আসতে পারে? সংকরায়ন দিয়ে সচরাচর তোমাকে একটা যৌগ দিবে, যৌগ দিয়ে বলবে এটা সংকরায়ন লেখো, এটার আকৃতি লিখো, এটার বন্ধন কোণ লিখো। সেই যে সংকরায়ন তো লিখবাই আকৃতি বন্ধন কোণ, ঠিক আছে? এখন তুমি দেখবা সংকরায়নে বেশ কিছু ভিন্নতা আসে। ভিন্নতা কি আসে? এই যে সংকরায়নে দেখবা ওই যৌগের মধ্যে যদি লোন পেয়ার ইলেকট্রন থাকে, মুক্তজোড় ইলেকট্রন থাকে, তখন তার বন্ধন কোণ আর আকৃতিটা চেঞ্জ হয়ে যায়। সো এটা নিয়ে বিগত বছরে কোশ্চেন আসছে এবং এইটাই তোমাকে হচ্ছে পড়া লাগবে, ঠিক আছে? এরপরে আসো আমার সেকেন্ড টাইপ হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন কেমিস্ট্রি যারা প্রিপারেশন নিচ্ছ সবাইকে আমি বলবো, কেমিস্ট্রির ক্ষেত্রে প্রিপারেশনের মূল জায়গা হচ্ছে
তুমি ইম্পর্টেন্ট জায়গাটা কিভাবে বুঝবা, যেই জায়গায় দেখবা এক্সেপশন, যে জায়গায় দেখবা ব্যতিক্রম, সে জায়গা থেকে কেমিস্ট্রিতে বেশি কোশ্চিন হবে। যেমন দেখো আমি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তির মধ্যে ব্যতিক্রম পার্টগুলোকে আমি বলবো বেশি 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 করে অবশ্যই পড়ে যেতে। অবস্থানান্তর মৌলের মধ্যে অনেক কথা আছে। অবস্থানান্তর মৌলের মধ্যে ডি ব্লকের একটা ব্যাপার আসে, এদের বৈশিষ্ট্য আছে, 5টা বৈশিষ্ট্য আছে, সেগুলো দেখবো, সেগুলো আমরা পড়ে ফেলবো। এস ও পি ব্লক থেকে বেশ খ নাম্বারে আমাদের একাডেমিকে যে কোশ্চিনগুলো আসতো, খ নাম্বারে খুব বেশি একাডেমিকের কিছু কোশ্চিন আসতো, সেইগুলো আমরা একটু পড়বো। কিছু ডেমো দিতে পারি, যেমন হচ্ছে Al2O3 উভধর্মী কেন, উভধর্মী অক্সাইড কেন, ঠিক আছে, AlCl3 অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার কেন গঠন করে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন, এই যে SRP ব্লক থেকে এগুলো আসতো। এরপর আসো বন্ধন সংখ্যা নির্ণয়, হাইড্রোজেন বন্ড। সো হাইড্রোজেন বন্ডের যারা আছে তাদের সচরাচর স্ফুটনাঙ্কটা অনেক বেশি হয়, ঠিক আছে, যেমন H2O হচ্ছে আমাদের তরল, কিন্তু H2S গ্যাসীয় কেন, ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের লাগবে। বা স্ফুটনাঙ্ক যখন সাজাইতে দিবে ক্রম, হাইড্রোজেন বন্ড যেটা আছে সেটা সবচেয়ে বেশি হবে। হাইড্রোজেন বন্ডের কি কি টাইপস আছে, অন্তঃআণবিক, আন্তঃআণবিক, এই যে এগুলোর আবার এক্সাম্পলগুলা, এইগুলো আমাদের একটু ভালোভাবে পড়া লাগবে, কারণ ঢাবিতে টেকনিক্যাল কোশ্চেনগুলোর উপর জোর বেশি দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, লাস্টে আমরা যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে ফাজানের নীতি। এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের টপিকগুলা, আমরা আশা করি বুঝতে পারছি। ডিইউ না হইলে ভাই আইইউটি আইনা দেবো, এই না হইলে কথাটা করবি না। পরীক্ষার যত আগে আসে আমাদের একটা টেন্ডেন্সি থাকে, অ্যাডমিশন টেন্ডেন্সি, আমি একটু বলি, ডিইউ সামনে চলে আসছে, ডিইউ বাদ দিয়ে সামনে আরেকটা যেটা আছে ওইটার দিকে যাবি, আবার যখন ওইটা আসবে তখন ওইটা বাদ দিয়ে সামনেরটার দিকে যাবি। এখন ডিইউ মাথার মধ্যে শুধু ডিইউ, আইইউটি পরে, ডিইউ আছে আর 4 থেকে 5 দিন, তার মানে তোর ঢাবি বাদে আর কিছু এখন মাথায় নেওয়া যাবে না, ঠিক আছে। আইইউটি আইনে দিব, হ্যাঁ আইনে দিলে তো আলহামদুলিল্লাহ, বাট এখন তোর অ্যাডমিশনের ক্ষেত্রে আমি এই কথাটা আগেও একবার বলছি যে এই ব্যাপারটা আনা যাবে না, যেটা সামনে থাকবে ওইটা ধরে ধরে আগাইতে হবে, ঠিক আছে, ইনশাআল্লাহ পারবি। ওকে, সো আমরা তাহলে শুরু করতেছি। আমি কিন্তু বেশি কথা লিখবো না, আমি জাস্ট বলে বলে চলে যাব। দেখো প্রথম কোশ্চিন, এটা খুবই একাডেমিকের একটা ফাটাফাটি কোশ্চিন, যে আমাদের মিথেন, এই যে মিথেন, অ্যামোনিয়া আর পানি, এইগুলো প্রত্যেকটারই সংকরায়ন একই হলেও আকৃতি ও বন্ধন কোণ ভিন্ন কেন? এটার অ্যান্সার সবার আগে কে দিতে পারবে দেখি। যে আমাদের মিথেন, অ্যামোনিয়া আর পানি প্রত্যেকটা সংকরায়ন কিন্তু sp3। সংকরায়ন কিভাবে বের করে ভাইয়া? একটার আমি বের করে দেখাচ্ছি। ধর NH3 সংকরায়নটা আমি বের করে দিব। হাইব্রিডাইজেশন কিভাবে বের করে? হাইব্রিডাইজেশনের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভি প্লাস এম প্লাস এ মাইনাস সি, এটা হচ্ছে হাইব্রিডাইজেশনের সূত্র। সো আমরা কি করব, হাফ ভি কত, অ্যামোনিয়ার ক্ষেত্রে ধর চিন্তা কর, অ্যামোনিয়া। সো অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের সেন্ট্রাল অ্যাটম কি, নাইট্রোজেন। সো এই যে নাইট্রোজেনের ভি মানে কি, যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। সো নাইট্রোজেন গ্রুপ 15 পি ব্লক, আমরা জানি এটা যোজ্যতা স্তরের ইলেকট্রন 5, তাহলে আমরা এখানে 5 বসাবো। এম মানে কি, একযোজী পরমাণু সংখ্যা, তাহলে 3। আর অ্যানায়ন ক্যাটায়ন কেউই নাই, তাহলে এটা আমরা লিখলাম না, তাহলে এখান থেকে হিসাব করলে আসে 4 মানে sp3। তো সবারই যদি আমরা একটু খেয়াল করি, মিথেন, অ্যামোনিয়া, পানি সবাই আসবে sp3, বাট এখানে sp3 যদিও হয়েছে, বাট এটার আকৃতি ও বন্ধন কোণ কেন ভিন্ন? এটার রিজন হচ্ছে একটা স্পেশাল রুল, সেটা হচ্ছে VSEPR থিওরি। পরীক্ষা এমনি লিখবা যে VSEPR থিওরি অনুযায়ী আমরা জানি লোন পেয়ার বিকর্ষণ ইজ গ্রেটার দ্যান লোন পেয়ার বিকর্ষণ ইজ গ্রেটার দ্যান বন্ড পেয়ার বিকর্ষণ বা রিপালশন। তাহলে চিন্তা করো যে আমার লোন পেয়ার যেখানে থাকবে, দুইটা লোন পেয়ার থাকবে, সেই জায়গায় আমার বিকর্ষণ বেশি হবে, বন্ধন কোণ সবচেয়ে বেশি কমে যাবে। সো তুমি যদি একটু মিথেন, অ্যামোনিয়ার পানির দিকে তাকাও, জাস্ট এরকম লিখবা, মিথেন, অ্যামোনিয়া আর পানি। সো মিথেনে যেটা হয়, আমাদের বন্ড পেয়ার আছে 4টা, বাট লোন পেয়ার আছে 0টা। অ্যামোনিয়াতে আমাদের বন্ড পেয়ার আছে, যে অ্যামোনিয়াতে যখন চিত্র আঁকবো দেখবা 3 দিকে 3টা হাত, বন্ড পেয়ার আছে 3টা, লোন পেয়ার আছে হচ্ছে 1টা। আর পানিতে আমার হচ্ছে বন্ড পেয়ার আছে 2টা, লোন পেয়ারও আছে 2টা, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ব্যাখ্যাটা। সো আমি যখন ফিগারটা আঁকবো, দেখো মিথেনের শেপটা কেমন হয়। মিথেনের শেপটা হয় এরকম, যে sp3, তো sp3 শেপগুলো সচরাচর এরকম হয় যে 4টা হাত। সো 4টা হাত আমি এই যে এইভাবে দেখাই দিই। তো এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, অনেকটা এই যে ত্রিভুজ আঁকবি আগে, তারপর এটা মিলাই দিবি। এটা হচ্ছে চতুস্তলকীয়, মিথেন হচ্ছে চতুস্তলকীয়। এবার NH3 দিকে যদি যাই, NH3 এর ক্ষেত্রে কি হবে, নাইট্রোজেন থাকবে উপরে, এইদিকে হাইড্রোজেন গুলো দিয়ে দিবা।
তাহলে এইভাবে আমার হচ্ছে ত্রিভুজ আকৃতির একটা শেপ করবে, ত্রিকোণাকার, সমতলীয় বা ত্রিভুজ আকার। আর পানির ক্ষেত্রে কেমন শেপ হবে? পানির ক্ষেত্রে শেপটা হবে অক্সিজেন থাকবে, এখানে থাকবে হচ্ছে হাইড্রোজেন, এখানে থাকবে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? সো মোটামুটি এরকম উল্টা ভি আকৃতির একটা শেপ হবে। আশা করি বুঝতে পারছি। সো এটার রিজন কি? এটার রিজন হচ্ছে আমাদের এই যে এই ভিএস ইপিআর থিওরি, ভিএস ইপিআর থিওরি। সো এইটা একটু মাথায় রাখবো আমরা, ঠিক আছে? ক্লিয়ার? সো এখন এই জায়গায় বন্ধন কোণটা কত থাকে? আমাদের sp3 এর বন্ধন কোণ সবাই জানি 109.5 ডিগ্রি। এখানে কোনো বন্ধন কোণ কমে না, কারণ এই জায়গায় বন্ড পেয়ার আছে, লোন পেয়ার নাই, কারণ এখানে বন্ড পেয়ার বিকর্ষণ কাজ করতেছে, ঠিক আছে? অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হয়েছে? এখানে লোন পেয়ার আছে, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ কাজ করতেছে। আর এখানে পানির ক্ষেত্রে দুটাই লোন পেয়ার, তাহলে এখানে লোন পেয়ার বিকর্ষণ কাজ করতেছে, তাই এটা হয় 109.5 ডিগ্রি, কোনো কমেই না। এখানে দেখ লোন পেয়ার বন্ড পেয়ার মানে কি, রিপালশনটা মাঝামাঝি, তার মানে এখানে বন্ধন কোণ একটু কমে যাবে, 107 ডিগ্রি হবে, 107 ডিগ্রি। আর এখানে আরো কমে যাবে, কারণ লোন পেয়ার সবচেয়ে বেশি তীব্র, এটা হবে 104.5 ডিগ্রি। সো আমরা এই কোশ্চেনটা আশা করি বুঝতে পারছি, অনেক ডিটেলসে পড়াইলাম ফার্স্টটা বলে। সো আমরা যদি বুঝি সবাই একটু ইয়েস লিখে দিই, ঠিক আছে? ওকে, তো আমরা নেক্সটটাই চলে যাই। আশা করি এটা বুঝতে পারছি। নেক্সটটা হচ্ছে ইথেন, ইথিন, ইথাইনের অরবিটাল চিত্র আঁকো। সো এটা যদি পোলাপান চাও আমি এঁকে দিব, কারণ এটা একটু টাইম লাগবে তোমাদের। এই জিনিসটা ঢাবি জন্য খুবই ভালোভাবে শিখতে হবে। ইথেন, ইথিন, ইথাইনের অরবিটাল চিত্র আঁকো। আমি একটু বলে দিই। ইথেন মানে অ্যালকেন, অ্যালকেন মানে হচ্ছে sp3 সংকরায়ন। ইথিন মানে অ্যালকিন, অ্যালকিন মানে sp2 হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। ইথাইন মানে হচ্ছে sp হাইব্রিডাইজেশন। সো এই যে চিত্রগুলো, এটা মাস শিখা লাগবে, অরবিটাল চিত্রটা, ঠিক আছে? এই অরবিটাল চিত্রটা সবাইকে মাস শিখা লাগবে, সবাই শিখে তারপর এক্সাম হলে যাব, কারণ প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট দিয়ে আমাদের হচ্ছে পড়তে হবে। সো তোমরা জানাইতে থাকো, তারপরে আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট আমাদের যেটা আছে সংকরায়ন বন্ধন কোণ আকৃতি লিখো। PCl5 এর সংকরায়ন কি? এই যে এই সূত্রটা দিয়ে বের করবা, হাইব্রিডাইজেশন ইকুয়ালস টু হাফ ইন্টু ভি প্লাস এম প্লাস এ মাইনাস সি, এই সূত্র দিয়ে তুমি হচ্ছে বসাই দিবা। সো বসাই দিলে তুমি যে সংকরায়নটা পাবা সেটা হচ্ছে আমাদের sp3d, ঠিক আছে? এবং এটার আকৃতি হবে, যেহেতু 5 স্টেরিক নাম্বার 5 আসতেছে, সো এটা এরকম একটা আকৃতি হবে। আকৃতিটা এঁকে দিবা, আকৃতিটা আসবে এরকম যে ফসফরাস মাঝে থাকবে, পাঁচটা হাত, তার মানে উপরে নিচে দুইটা হাত দিবা, আর এদিকে একটা দুইটা দিবা, এদিকে একটা দিবা। সো এখানে একটা ক্লোরিন 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 ক্লোরিন। এখন দেখো ভাইয়া, আমি বারবারই যাদের পড়াই উপর নিচের চিন্তা সবসময় পরে করতে বলি। সো উপর নিচের চিন্তা পরে করে মাঝের গুলো দিয়ে একটা ত্রিভুজ বানাই দিবা, এই যে। তাহলে এটার একটা আকৃতি কি হয়ে গেল? ত্রিকোণাকার, ত্রিকোণাকার। এবার তোমার কাজ হচ্ছে উপরে একটা পিরামিড শেপ দেওয়া, নিচে একটা পিরামিড শেপ দেওয়া। সো এটা হচ্ছে ত্রিকোণাকার ডি পিরামিডীয়, দুইটা পিরামিড, ডি পিরামিডীয়, ঠিক আছে? সো এটা আমরা আশা করি বুঝতে পারছি। তো যারা আসো BeCl2, এটা একটু কমেন্ট করো। BeCl2 এটার হাইব্রিডাইজেশন কি আর এটার আকৃতি কি, ঠিক আছে? আর এটার বন্ধন কোণ কত ভাইয়া? এটার বন্ধন কোণ যদি তুমি হিসাব করো 360 কে 5 দিয়ে ভাগ করো, 72 ডিগ্রি, 72 ডিগ্রি। তাছাড়াও এটার বন্ধন কোণ আর কি হতে পারে? এই যে মাছ দিয়ে আছে, এটা তার মানে 180 ডিগ্রি, ঠিক আছে? 180 ডিগ্রিও কিন্তু হতে পারে। ওকে, পোলাপান যারা আসো লাইভে তারা একটু বেরিলিয়াম ডাইক্লোরাইড এটার হাইব্রিডাইজেশনটা বলে ফেলো। এটার হাইব্রিডাইজেশন তুমি যদি বের করো দেখবা যে ভাইয়া এটার হাইব্রিডাইজেশন আসবে হচ্ছে sp, কি আসবে? sp। এবং এটার আকৃতি কি হবে? এটার আকৃতি আমাদের হবে সরল রৈখিক বা লিনিয়ার। এটার আকৃতি হবে সরল রৈখিক। বন্ধন কোণ কত হবে? তাইলে বন্ধন কোণ হবে 180 ডিগ্রি, সরল রৈখিক বলে। আচ্ছা, লাস্ট AlCl3, এইটা কে পারবা একটু ভাইকে জানাও। AlCl3 অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই আপনার? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওকে, লাস্টে আছে AlCl3। সো AlCl3 দেখবে স্টেরিক নাম্বার আসবে 3, 3 মানে এটা হচ্ছে sp2, sp2 মানে তিনটা অরবিটাল নিয়ে কি হয়? একটা ত্রিভুজ গঠন হয়, তার মানে এটার আকৃতি হবে ত্রিকোণাকার, ঠিক আছে?
ত্রিকোণাকার এবং 360 কে 3 দিয়ে ভাগ করলে এটা আসবে 120 ডিগ্রি। সো এরকম AlCl3 এর জায়গায় এটা আসতে পারে AlF3, তারপর এটা আসতে পারে BCl3, ঠিক আছে, BF3, যে কোনোটা আসতে পারে ভাইয়া। হাইব্রিডাইজেশনের রুলসটা ইউজ করবা আর হচ্ছে তারপরে হিসাবগুলো ভাইয়া ক্লাস যদি এখনো লাগে তোমাদের ভাইয়াকে জানাইতে পারো, সমস্যা নাই। লাস্ট টাইমে আমরা সেগুলো সাপোর্ট দেওয়ার ট্রাই করব যদি না বুঝো এখনো। সো নেক্সট আমরা আরেকটাই চলে যাচ্ছি, সেটা হচ্ছে টাইপ 1 থেকে আমরা সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের কিছু কোশ্চেন আমি দেখাইলাম। তাহলে একটা হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার ইফেক্টের কারণে আমাদের আকৃতি আর বন্ধন কোণে কি ভিন্নতা আসতেছে সেটা। আরেকটা হচ্ছে আমাদের ইথেন ইথিন ইথাইন অর্থাৎ অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের ক্ষেত্রে যে বন্ধন চিত্রগুলো, এখানে কিন্তু সিগমা পাই বন্ধনের কনসেপ্টটা চলে আসে। সিগমা মানে সবগুলো হচ্ছে সিঙ্গেল বন্ড, আর পাই মানে এখানে হচ্ছে ডাবল বন্ডের মধ্যে যে বন্ধনটা এক্সট্রা থাকে সেটা হচ্ছে পাই। সো সিগমা পাইগুলো একটু শিখতে হবে, হ্যাঁ ওকে। তারপরে আমাদের যেটা আছে সংকরায়ন বন্ধন কোনো আকৃতি, এরকম কোশ্চেন আসতেই পারে, হ্যাঁ এরকম কোশ্চেনগুলো একটু ভালো মতন আমরা পড়ে যাব। সো নেক্সট আমরা আরেকটা টাইপে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি। এখানে তড়িৎ-ঋণাত্মকতা টপিকটা অ্যাড করে নিব। সো সবাই কি ক্লিয়ার এতটুকু? নেক্সট টাইপে চলে যাচ্ছি, সবাই একটু বলি ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও ভাইকে ক্লিয়ার কিনা। আচ্ছা মারুফ ভাই অনেককে মেনশন দিচ্ছেন, থ্যাঙ্কস আপনাকে। ওকে, সো আমাদের দেখো আয়নীকরণ শক্তি কাকে বলে এই সংজ্ঞাগুলো আমরা অবশ্যই শিখে যাব, কারণ সংজ্ঞা রিলেটেড জিনিসগুলো আমাদের মাস্ট জানা লাগবে। আর এখানে আরেকটা কোশ্চেন আছে, এই টাইপের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি কেন? এটা হচ্ছে সে ব্যতিক্রম থেকে আসছে। কোথা থেকে আসছে ভাইয়া? ব্যতিক্রম থেকে আসছে। ব্যতিক্রম থেকে এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি কেন? দেখো নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি, এই কথাটা আসলে ব্যতিক্রম বলেই সম্ভব হয়েছে। দেখো নাইট্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, কেন এটা হয়েছে? নাইট্রোজেনের 7 ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p3, আর অক্সিজেনের হচ্ছে 8, তাহলে ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p4। সো দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে আকারটা কি? আকারটা হচ্ছে বড়, কিন্তু আকার বড় হলে কি হইতো? আকার বড় হলে আয়নীকরণ শক্তি কম হওয়ার কথা ছিল, কিন্তু বেশি হয়ে যাবে। রিজনটা হচ্ছে দেখো তুমি যদি এটার পি অরবিটালে ইলেকট্রন দেখো, পি অরবিটালে ইলেকট্রন হচ্ছে 3টা, মানে এটা অর্ধপূর্ণ অরবিটাল। আর অর্ধপূর্ণ অরবিটাল হচ্ছে ইলেকট্রন বিন্যাসে অধিকত সুস্থিত। তুমি এভাবেই লিখবা যে নাইট্রোজেনে ইলেকট্রন বিন্যাসটা অধিকত সুস্থিত, কারণ এখানে পি অরবিটালটা অর্ধপরিপূর্ণ। সো এই কারণে তুমি যখন এই নাইট্রোজেনের লাস্ট শেল থেকে 1 মোল ইলেকট্রন বের করতে যাবে, 1 মোল ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তি দেওয়া লাগে, বা বেশি শক্তি শোষিত হয়। আর এই শক্তির পরিমাণকে তো আয়নীকরণ শক্তি বলে, তাহলে যত বেশি শক্তি দিবা আয়নীকরণ শক্তি তত বেশি হবে। সো এই হচ্ছে এই কারণে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি, ঠিক আছে? এইটাই হচ্ছে মেন রিজন। ক্লিয়ারলি আমরা কি বুঝতে পেরেছি? সারফ এক্সেল ক্লিয়ার, ওকে ঠিক আছে ভাইয়া। আর আরো কিছু জোড়া আছে এরকম, যেমন বেরিলিয়াম আর বোরনের মধ্যে এটাও কিন্তু বেশি হয়। তারপরে আমাদের হচ্ছে ম্যাগনেসিয়াম আর হচ্ছে অ্যালুমিনিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামেরটা বেশি হয়। আর একটা আছে হচ্ছে ফসফরাস আর সালফারের মধ্যে ফসফরাসেরটা বেশি হয়। সো এই কয়েকটা যে কোনো, আমি তো তোমাকে নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে শিখাইলাম, তোমার কিন্তু যে কোনোটা আসতে পারে। রিজন একটাই, দেখবা হয় তোমার লাস্ট যে ইলেকট্রনগুলো আছে অরবিটালটা আছে সেটা পরিপূর্ণ, নাহলে অর্ধপরিপূর্ণ। পরিপূর্ণ বা অর্ধপরিপূর্ণ হইলে সেখানের আয়নীকরণ শক্তিটা বেশি হয়ে যায়, এটাই হচ্ছে রিজন। ওকে, সো আমরা নেক্সটটাই চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে ইলেকট্রন আসক্তি কাকে বলে, আবারও শিখবা সংজ্ঞাটা, যে আমাদের ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রনের প্রতি ভালোবাসা, অ্যাফিনিটি। তাহলে আমরা যদি বলি কোনো একটা গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করার ফলে 1 মোল ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়নে পরিণত হলে যে পরিমাণ শক্তি নির্গত হয়, সেই শক্তিকে কি বলা হয়? প্রথম ইলেকট্রন আসক্তির ভ্যালু। ওকে, সো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের বেশি কেন? এই কোশ্চেনটা আসছে। সো আমরা জানি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে একটা ব্যতিক্রম ক্রম আছে, সেটা হচ্ছে হ্যালোজেন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন
আয়োডিন। সো এখানে ইলেকট্রন আসক্তির ক্রমটা এরকম হয়, ক্লোরিনেরটা বেশি হয়ে যায়, ফ্লোরিনেরটা কম হয়ে যায়। এটা রিজন কেন? এটা আমরা একাডেমিকে বা আমরা অনেক ভালোভাবে এই কোশ্চিনটা শিখি। এটার অ্যান্সারটা তোমরা দাও তো, যে কেন আমাদের ইলেকট্রন আসক্তির ভ্যালু ক্লোরিনেরটা বেশি হয়ে যায়, ফ্লোরিনেরটা কম হয়ে যায়, কারণটা কি? এই কারণটাই জানতে চাওয়া হয়েছে। কয়েকটা কারণ আছে এখানে, তুমি যদি একটু খেয়াল করো, এখানে আমরা যদি এই সাইডে ফ্লোরিন নিই, এই সাইডে ক্লোরিন নিই, সো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2 2s2 2p5, মানে এটা 9, আর এটা আসে হচ্ছে 17, মানে আগে নিয়ন 10 পর্যন্ত ডান, তারপর 3s2 3p5। দ্যাটস মিন এটা হচ্ছে, দেখো এটার আকার অনেক বড়, তাই না? এটার আকারটা অনেক বড়, দেখো এটার আকারটা বড়, এই যে তৃতীয় শক্তি স্তর ইলেকট্রনটা গেছে, তার মানে প্রথম কথা ক্লোরিনের আকার বড় আর ফ্লোরিনের আকারটা ছোট। সো দেখো একটা ছোট জায়গার মধ্যে লাস্ট শেলে 7টা ইলেকট্রন, একটা বড় জায়গার মধ্যে লাস্ট শেলে 7টা ইলেকট্রন। সো ছোট জায়গার মধ্যে ইলেকট্রন 7টা, দ্যাটস মিন ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বা ডেনসিটিটা বেশি। তাহলে যেখানে ইলেকট্রন ঘনত্বটা বেশি, সেখানে যদি তুমি বাইরে থেকে আরেক মোল ইলেকট্রন আনতে যাও, ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন গ্রহণ করাইতে হবে। সো এখানে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, আরো 1 মোল ইলেকট্রন তুমি বাইরে থেকে আনতে চাইলা, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, তুমি আবার নেগেটিভ চার্জ এখানে ইনপুট দিতে যাচ্ছ, বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে, কিন্তু তাকে ইলেকট্রন প্রবেশ করাইতে হবে, যার ফলে এখানে ঋণাত্মক কাজ হবে। ঋণাত্মক কাজের কারণে বা নেগেটিভ ওয়ার্ক হবে। এই ঋণাত্মক কাজের কারণে আমাদের কি হয়? আমাদের ফ্লোরিনেরটা কমে যায়, ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা কমে যায়, কিন্তু ক্লোরিনেরটা বেশি হয়। তাহলে ক্লোরিন ইজ গ্রেটার দ্যান ফ্লোরিন। বোঝা গেছে? সো এত আমরা সংক্ষেপে লিখবো। আমরা লিখবো এরকম যে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ফ্লোরিনের আকার ছোট, ইলেকট্রন ঘনত্ব বেশি। সো এখানে ইলেকট্রন গ্রহণ করাইতে গেলে ঋণাত্মক কাজ করতে হয়, যার ফলে ক্লোরিনের থেকে ফ্লোরিনের ইলেকট্রন ডেনসিটিটা বা ইলেকট্রন আসক্তির মানটা কম। ঠিক আছে? এতটুকু লিখলেই দ্রুত লিখে ফেলতে হবে, এত হেজিটেশন করার বা এত চিন্তা করার টাইম আসলে নাই। ওকে, সো আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আকারের জন্য, ওকে আকারের জন্য আসলে না, এটা হচ্ছে আকারের জন্য, ঠিক আছে। হ্যাঁ, আকারের জন্য, আর একটা হচ্ছে, আর একটা কি, একটা হচ্ছে আকার ছোট, আর একটা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বেশি। এইটা দুইটা রিজন লিখে দিতে পারলেই দেখবা তোমাকে স্যার নাম্বার দিয়ে দিচ্ছে। তুমি কি বুঝাইতে চাচ্ছ সেটা স্যার বুঝে যাবে। তারপর নেক্সট আমরা যাচ্ছি যে অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক কেন? এটা আসলে ঋণাত্মক হবে না, এটা ধনাত্মক কেন হবে? ঠিক আছে, ধনাত্মক কেন? ধনাত্মক কেন? দেখো ভাইয়া, আমরা যখন অক্সিজেন থেকে, আমরা এই কোশ্চিনটা বিগত বছরের ডিউতে আসছে, বিগত বছরের কোশ্চিন। সো আজকে যারা লাস্ট পর্যন্ত থাকবা তাদেরকে আমি একটু বলে দিব ডিউ রিটেন কোশ্চিনগুলো কোথা থেকে হয়, তাদের জন্য একটা স্পেশাল আমরা সেশনই রাখবো, লাস্টে একদম বলবো এটা। ঠিক আছে, সো লাস্ট পর্যন্ত থাকা লাগবে। সো দেখো অক্সিজেন এখানে 8 আছে। সো অক্সিজেন হচ্ছে 1s2 2s2 2p4, এরকম আমরা জানি। সো অক্সিজেন কি করে? অক্সিজেন তাহলে দেখো লাস্ট শেলে ইলেকট্রন আছে কয়টা? 4টা, আর 2 এ 6টা, তাহলে অক্সিজেন আর 2টা ইলেকট্রন গ্রহণ করতে চাই। সো অক্সিজেন কি করবে? অক্সিজেন ফার্স্টে একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করলে সে হয়ে যায় অক্সিজেন নেগেটিভ। এই জায়গায় আমাদের যে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা থাকে, সেই জায়গায় এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া হয়। কি বিক্রিয়া হয়? তাপ উৎপাদী, প্রথমবার তাপ উৎপাদী বিক্রিয়া হয়। আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর ভ্যালু কি থাকে? নেগেটিভ ভ্যালু থাকে। ওকে, এবার এটাকে বলা হয় অক্সিজেনের প্রথম আয়নীকরণ ইলেকট্রন আসক্তির মান, প্রথম ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, এবার এই অক্সিজেন নেগেটিভটা যদি আরেকটা ইলেকট্রন গ্রহণ করে, তখন এটা হয় অক্সিজেন 2-, এবং এইটাকে বলা হয় অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। তখন এটা ডেল্টা এস 2 ধরলাম, এবং এই মানটা পরবর্তীতে তাপ উৎপাদী আর থাকে না, বিক্রিয়াটা হয়ে যায় তাপহারী বিক্রিয়া। বিক্রিয়াটা কি হয়ে যায়? তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার ডেল্টা এস এর ভ্যালু কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। তো তুমি যদি এটা বলতে পারো যে প্রথম ইলেকট্রন আসক্তি যখন প্রথমবার অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে, তখন বিক্রিয়াটা হয় তাপ উৎপাদী, তাই এর ভ্যালুটা থাকে নেগেটিভ। আর দ্বিতীয়বার যখন অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে, তখন এটাকে বলা হয় অক্সিজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তখন বিক্রিয়াটাই তাপহারী, তখন তাই এটা হয়ে যায় পজিটিভ। ঠিক আছে, তো এইভাবে সংক্ষেপে লিখে দিতে পারলে দেখবা নাম্বারটা দিয়ে দিছে। আসলে ভিতরে অনেক কাহিনী আছে, এত কিছু আমাদের জানার এখন দরকার নেই। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা কোশ্চেন দিছে কি, ফ্লোরিন সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল, এটা ব্যাখ্যা করতে বলছে। এমডি আব্দুর রব, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু অ্যাটেন্টিভ থাকো, তোমরা একটু দেখো, এই কোশ্চেনগুলোর সাথে তোমরা অজানা না, তোমরা এই কোশ্চেনগুলোর সাথে কিন্তু অপরিচিত না। ঠিক আছে, কারণ তোমরা একাডেমিকে পড়ালেখা করতেছো। আর যারা আমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, তারা অবশ্যই একটু ভাইয়ের সাথে কোঅপারেশন করবা, অবশ্যই চেষ্টা করবা যে তোমার বন্ধুদেরকে একটু জানাই দিতে।
সো দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, ফ্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এটা ব্যাখ্যা করতে বলছে। সো দেখো ফ্লোরিনটা কোথায় থাকে আসলে, আমরা যদি দ্বিতীয় পর্যায় বরাবর যাই পিরিয়ড 2, তাহলে দেখো আমাদের এই জায়গায় থাকে হচ্ছে লিথিয়াম 3 নাম্বার মৌলটা, আর এইদিকে মোটামুটি এইভাবে যাইতে যাইতে 9 নাম্বার মৌলটা থাকে ফ্লোরিন। তার মানে দেখো আর 10 নাম্বার মৌলটা থাকে হচ্ছে নিয়ন। সো আমি যদি একটা পর্যায়ের, খেয়াল করো, একটা পর্যায়ের বাম থেকে ডানে যাই, আমার আকারটা কি হয় ভাইয়া, আকারটা হচ্ছে কমে। আকার কমলে আমি জানতাম আমার আইথ হচ্ছে আকার ইজ প্রপোর্শনাল টু 1/i, সরি, আকার ইজ প্রপোর্শনাল টু 1/i। এই জিনিসটা মনে রাখলে আমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। আকার যদি কমে তাহলে আমার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা সবগুলোই বাড়বে। তার মানে আমার এই দিকে গেলে আমার ইলেকট্রন আসক্তি বা তড়িৎ ঋণাত্মকতা সবই বাড়বে, মানে আইথ, এক কথায় আইথ লিখে দিচ্ছি, আইথ বাড়বে। তাহলে আমার আকারটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে এই জায়গায় ফ্লোরিন আর নিয়নের মধ্যে ফ্লোরিনের আকারটা থেকে নিয়নের আকারটা সবচেয়ে ছোট। সো নিয়নের আকারটা সবচেয়ে ছোট, তার মানে নিয়ন কি হওয়ার উচিত ছিল, আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কথা ছিল। কিন্তু আমরা আবার জানি যে আমার নিষ্ক্রিয় মৌল যারা আছে, নিষ্ক্রিয় মৌলের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কত, সবাই কমেন্ট করো। নিষ্ক্রিয় মৌলের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কত, সবাই কমেন্ট করব। নিষ্ক্রিয় মৌলের তড়িৎ ঋণাত্মকতা ভ্যালু হচ্ছে 0। তার মানে এটা তড়িৎ ঋণাত্মকতা 0 হয়ে গেছে, এটার আকার নিয়ে আমি চিন্তা করতেছি না। তাহলে সবচেয়ে বেশি ছোট আকার এখনকার ফ্লোরিনের, তার মানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, এবং ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে 4.0। ঠিক আছে, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু 4.0। ঠিক আছে, আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। সো এই জিনিসটা আসতে পারে, কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট ছিল, আমরা কি ক্লিয়ার কিনা জানাই। নেক্সট আমাদের টাইপ 2 শেষ, টাইপ 3 তে আমরা চলে যাচ্ছি। সবাই বিজি, ক্লাস করতেছে না, ওকে সমস্যা নাই, তোমরা যারা আসো তারা ক্লাস করো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। টাইপ 3 তে আমরা চলে যাচ্ছি। টাইপ 3 আমাদের কি বলতেছে, ডি ব্লক বা অবস্থান্তর মৌল। প্রথম কোশ্চেনটা অনেক পরিচিত, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক অবস্থান্তর নয়, ব্যাখ্যা করো। সো আমরা এটার ব্যাখ্যা করার জন্য যেটা করব, আমরা জানি 21 নাম্বার মৌল হচ্ছে স্ক্যান্ডিয়াম, আর 30 নাম্বার মৌল হচ্ছে আমাদের জিঙ্ক। ঠিক আছে, এই মৌলগুলোর মধ্যে যে কোনো একটা বা দুইটাকে পিক করে আমি এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করব। ঠিক আছে, সো তুমি চিন্তা করো, আমি মাছ থেকে একটা মৌল নিলাম, সে আমি আয়রন নিলাম, আমি আয়রনটা নিয়ে বেশি অভ্যস্ত, সো আমি আয়রনের উদাহরণ দিলাম। সো আয়রন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ফার্স্ট অফ অল এটাকে আর্গন করে দিব, তারপর আসে আমার 3d, আর এখানে আসে 4s, তো 4s to 3d6, 26, ডান। সো এখানে দেখো লাস্ট ইলেকট্রন 4s to 3d6 এ গেছে, লাস্ট ইলেকট্রন যদি ডি তে প্রবেশ করে তাহলে এটা ডি ব্লক মৌল। এখন অবস্থানান্তর বা ট্রানজিশনের সংজ্ঞা কি ছিল, ট্রানজিশনের সংজ্ঞা ছিল যদি আমি এখানে আমার আয়নটাকে নিই ইলেকট্রন বিন্যাস করি, সেখানে যদি আমার ডিতে আংশিক পরিপূর্ণ ইলেকট্রন থাকে তাহলে সেটা হচ্ছে অবস্থানান্তর। ঠিক আছে, সো এইটাই হচ্ছে মোটামুটি ব্যাখ্যা ছিল। তাহলে দেখো আমি যদি এখানে দেখি, আমার এখানে আর্গন থাকে, আর একটা থাকে হচ্ছে 3d আর 4s। সো আমি দেখো দুইটা প্লাস লিখছি, তার মানে ইলেকট্রন দুইটা চলে গেছে, তার মানে 4s থেকে দুইটা ইলেকট্রন চলে গেছে, আর 3d তে কোনো ইলেকট্রন যায় না, যা ছিল তাই আছে। সো দেখো এখানে লাস্টে ডি অরবিটালে, তার আয়নিক ফর্মে ডি অরবিটালে 1 থেকে 9 এর মধ্যে ইলেকট্রন আছে। সো 1 থেকে 9 এর মধ্যে যদি ইলেকট্রন থাকে সেটাকে আমরা তখন বলি অবস্থানান্তর মৌল। তাহলে এই জায়গায় এটা অবস্থানান্তর মৌল। তাহলে আমি একটা বলতে পারি যে এখানে ডি ব্লকও হইলো, আবার অবস্থানান্তর মৌল হলো। কিন্তু অনেক মৌল আছে যেমন জিঙ্ক কিন্তু আমাদের এই বৈশিষ্ট্যটা দেখাবে না, কারণ জিঙ্কে যদি আমরা একটু খেয়াল করি, জিঙ্ক হচ্ছে 30। সো ইলেকট্রন বিন্যাস যখন করবা, আর্গন 3d 4s, so 4s to 3d10, লাস্ট ইলেকট্রন ডিতে গেছে, ওকে ডি ব্লক। কিন্তু অবস্থানান্তর ব্যাখ্যা করতাম কিভাবে, অবস্থানান্তর ব্যাখ্যা করতাম যখন আমি তার সুস্থিত আয়ন নিয়ে ইলেকট্রন বিন্যাস করতাম। সুস্থিত আয়ন কি আছে, জিঙ্ক 2+, তাহলে আমি আর্গন নিলাম 3d আর 4s এর মধ্যে, 4s থেকে দুইটা ইলেকট্রন নাই, 3d তে 10টা, d তে আমার থাকতে হয়তো অবস্থানান্তর হইতে গেলে 1 থেকে 9, মানে আংশিক পরিপূর্ণ হয়ে গেছে পরিপূর্ণ, তার মানে এটা নট ট্রানজিশন বা অবস্থানান্তর নয়। সে ইংলিশে লিখে ফেলতেছি, অবস্থানান্তর নয়। তার মানে আমি বুঝতে পারলাম যে দেখো এই মৌলটা ডি ব্লক বাট অবস্থানান্তর না। ঠিক আছে, এই মৌলটা ডি ব্লক বাট অবস্থানান্তর না। ঠিক আছে, কিন্তু অবস্থানান্তর হইতে গেলে তাকে ডি ব্লক মাস্ট হইতে হবে। যেমন এটা অবস্থানান্তর কখনই হইতে পারছে, কখন ডি ব্লক হয়েছে। তাহলে আমরা আশা করি এটার ব্যাখ্যা এভাবে দিয়ে দিতে পারবো। যদি কিছু এক্সাম্পল আমরা দিতে পারি সাথে সাথে ধুমধাম লিখে, তাহলে দেখবা যে ইনশাল্লাহ হয়ে যাবে। স্ক্যান্ডিয়াম জিঙ্ক অবস্থানান্তর নয় বাট ডি ব্লকের। ভেরি গুড মোহাম্মদ সিন্দিত, থ্যাংক ইউ।
অনেকদিন পর দেখা তোমার। আশরাফুল ইসলাম শুভ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। টার্গেট অ্যাচিভ করতে শেষ অবধি থাকতে হবে, ইনশাআল্লাহ টার্গেট অ্যাচিভ হবে। তাহলেই এই জিনিসটা মাথায় রাখবা সবাই। অবস্থান্তর মৌল কাকে বলে, 4টি বৈশিষ্ট্য লিখো। সো এটা নিজের এইচডব্লিউ করে ফেলবা, এটা আশা করি খুব একটা টাফ হবে না। বলবা যে সকল ডি ব্লক মৌলের ডি অরবিটালে আংশিক পরিপূর্ণ বা হচ্ছে আংশিক পরিপূর্ণ অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা থাকে তাদেরকে ডি ব্লক মৌল, তাদেরকে ট্রানজিশন এলিমেন্ট বা অবস্থান্তর মৌল বলে। যেমন তাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাসে দেখবা D1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকে। আর 4টি বৈশিষ্ট্যের মধ্যে কি কি লিখবা? বৈশিষ্ট্যগুলো আমরা সবাই জানি, এরা রঙিন যৌগ গঠন করে, এরা জটিল যৌগ গঠন করে। রঙিন যৌগ, তারপরে জটিল যৌগ, প্রভাবক হিসেবে কাজ করে, তারপর হচ্ছে চুম্বকত্ব ধর্ম প্রদর্শন করে। ঠিক আছে, এরকম বেশ কিছু অবস্থা আছে যে পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে। সো এরকম ভাবে 5টা বৈশিষ্ট্য ছিল, আমরা 5টাই শিখে নিলাম। ঠিক আছে, এখন যদি কোশ্চেন আসে এরকম একটা যে আমাদের অবস্থান্তর মৌলগুলো কেন রঙিন যৌগ গঠন করে, কারণ দেখো তোমার উত্তর কিন্তু এখানে লুকায় আছে যে তোমার এখানে D1 থেকে 9 মানে প্রচুর বিজোড় ইলেকট্রন থাকে এখানে। এই যে বিজোড় ইলেকট্রনগুলো থাকে, বিজোড় ইলেকট্রনগুলো কি করে? বিজোড় ইলেকট্রনগুলোর কাজ হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে যায় যখন যে শক্তি শোষণ করে। আবার যখন শক্তির উৎস সরায় নিবা, সে উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে আসবে। এর ফলে আমাদের একটা শক্তির পার্থক্যের সৃষ্টি হয় এবং আমরা যৌগটাকে বর্ণালী বা কালারফুল দেখি। তাহলে রঙিন যৌগ গঠন করে, এটা একটা রিজন। জটিল যৌগ গঠন কিভাবে করে তোমরা জানো, সংকরায়নের মাধ্যমে করে। সংকরায়নের মাধ্যমে আমরা জটিল যৌগের গঠন চিত্রগুলো জানি, আমরা হচ্ছে তার বন্ধন কোণ বের করতে পারি। যেমন একটা জটিল যৌগ যদি দেখাই, এই অবস্থান্তর মৌল যদি একটা জটিল যৌগের ব্যাখ্যা তোমাকে দিতে হয়, তাহলে তুমি এরকম একটা জটিল যৌগ দিতে পারো যে K4 FeCN6। তোমাকে একটা বলতে পারে জটিল যৌগ লিখে তার হচ্ছে আকৃতি, বন্ধন কোণ এগুলো হচ্ছে দেখাইতে বলতে পারে। সো এটা একটা জটিল যৌগ। এর মধ্যে দেখো এই যে আয়রন আছে না, আয়রন কিন্তু তোমার হচ্ছে কি ট্রানজিশন এলিমেন্ট বা অবস্থান্তর মৌল। আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, সো এইগুলো আমরা একটু মনে রাখবো, ইনশাআল্লাহ আমাদের সমস্যা হবে না। নেক্সটে আমরা যাচ্ছি আমাদের টাইপ 4-এ, যেখানে আমাদের এস ও পি ব্লক মৌল নিয়ে বেশ কিছু কোশ্চেন করা হয়েছে। এগুলো আমরা 1-2 লাইনে অ্যান্সার করা শিখে যাব। ঠিক আছে, সো সবাই একটু ট্রাই করব এগুলোর অ্যান্সার করে ফেলতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সীমা? তুমি সম্ভবত ভাই মাশরাফি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতেছো না? মাশরাফি ভাই বললো যে বই চাইছো বা কিরকম এরকম কিছু। ঠিক আছে, তোমাকে থ্যাংক ইউ। তুমি হচ্ছে আজকে লাইভে থাকবা ইনশাআল্লাহ, গত লাইভেও ছিলা, সেই আর কি। বাকিরা কি অবস্থা? সবাই কি বুঝতে পারতেছি ক্লাসটা? দেখো কোশ্চেন কি বলতেছে, কোশ্চেন বলতেছে Al2O3 উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করো। Al2O3 ছাড়াও আরো উভধর্মী অক্সাইড আছে, আমরা জানি অ্যালুমিনিয়াম, টিন, লেড, তারপরে হচ্ছে জিঙ্ক আর বেরিলিয়াম। এইগুলোর সাথে অক্সিজেন অ্যাড করলে তারা সবাই উভধর্মী অক্সাইড হয়, এটা একদম মুখস্থ। তার মানে তোমাকে Al2O3 আসতে হবে এরকম না, তোমাকে এখানে আসতে পারে টিন অক্সাইড, তোমাকে এখানে আসতে পারে লেড অক্সাইড, এগুলো উভধর্মী, ব্যাখ্যা করো। সো তখন কি করা লাগবে, যেটা Al2O3 দ্বারাই তুমি বুঝে যাবা। সো Al2O3 উভধর্মী, এটা ব্যাখ্যা করার জন্য তোমাকে যেটা করা লাগবে যে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে প্রথমে একটা অ্যাসিডের রিঅ্যাকশন করানো লাগবে। সো আমরা জানি একটা অ্যাসিডের সাথে একটা Al2O3 তখন এটা ক্ষার হিসেবে কাজ করবে। কি ক্ষার হিসেবে কাজ করবে? আর আমরা জানি অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় কি হয়, লবণ পানি উৎপন্ন হয়। তখন কি হবে, এখানে অ্যালুমিনিয়াম আর ক্লোরিন মিলে AlCl3 আর পানি তৈরি করবে। ঠিক আছে, এই হচ্ছে একটা রিঅ্যাকশন। আবার তোমাকে Al2O3 নেওয়া লাগবে এবং এর সাথে একটা ক্ষারের রিঅ্যাকশন করা লাগবে। সো আমরা জানি কি, এই যখনই তুমি ক্ষার নিছো তখন এটা অ্যাসিড হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা জানি একটা অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় আবারও লবণ পানি উৎপন্ন হবে। সো এখানে কি হবে, সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2 ইনটু পানি উৎপন্ন হবে। সো তুমি যদি এইটা বলো যে আমরা যখন অ্যাসিড নিলাম তখন সেটা ক্ষার হিসেবে কাজ করতেছে, আমরা যখন ক্ষার নিলাম তখন সেটা অ্যাসিড হিসেবে কাজ করতেছে, দ্যাটস মিন এরা কি, এটা হচ্ছে উভধর্মী অক্সাইড। ক্লিয়ার? এই জিনিসটা আমরা আশা করি বুঝতে পেরেছি। সামিয়া ভাইরস প্রেজেন্ট ভাইয়া, আমি তো আছি, চুপ করে দেখতেছিলাম। চুপ করে দেখলে হবে না, চুপ করে দেখে হচ্ছে কি বিল্লুরা। ঠিক আছে, তোমাদের বলছি না সিরাবলা অ্যাম্বাসেডররা, চুপচাপ থাকলে হবে না, সব জায়গায় সারা শোরগোল ফেলাই দিতে হবে। সো শোরগোল ফেলাইতে হবে। পরেরটাই যাই। আচ্ছা, AlCl3 ডাইমার গঠন করে কেন, ব্যাখ্যা করো।
AlCl3 ডাইমার গঠন করে কেন ব্যাখ্যা করো। ফার্স্ট অফ অল বলবা AlCl3 এর স্ট্রাকচারের দিকে যদি তুমি তাকাও দেখবা এখানে হচ্ছে অষ্টক পূর্ণ হয় নাই, এটার অষ্টক সংকোচন হয়েছে, মানে লাস্ট শেলে এই যে অ্যালুমিনিয়াম যেটা সেন্ট্রাল অ্যাটম কেন্দ্রীয় মৌল এইখানে তার কি হয়েছে, এটাই অষ্টক পূরণ হয় নাই, মানে লাস্ট শেলে 8টা ইলেকট্রন তার ফিল আপ হয় নাই। এই জন্য অষ্টক পূরণ করার উদ্দেশ্যে এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আরেকটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে যুক্ত হয়, দুইজন একসাথে যুক্ত হয়ে একটা দুইজন যুক্ত হওয়া মানে তো ডাইমার, সো এটা ডাইমার গঠন করে। তাইলে কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে অষ্টক পূরণ করার উদ্দেশ্যে, অষ্টক পূরণ করার উদ্দেশ্যে এই কাজটা হয়। এখন তাইলে কিভাবে গঠন হয় সেটা একটু দেখাই দিবা, তাইলে দেখবা যে ফুল মার্কস পেয়ে যাচ্ছ। সো এখানে অ্যালুমিনিয়াম একটা আঁকবা, এই পাশে একটা ক্লোরিন দিলা, এই পাশে 2টা ক্লোরিন দিলা। আবার তুমি যে কাজটা করবে অ্যালুমিনিয়াম এখানে আরেকটা আঁকবা, একটু নিচে দিই, অ্যালুমিনিয়াম এখানে আরেকটা আঁকবা। সো এখানে একটা অ্যালুমিনিয়াম আঁকবা, সেম কাজটা এদিকে করবে, এই পাশে 2টা ক্লোরিন দিলা আর এই পাশে হচ্ছে একটা ক্লোরিন দিলা, ঠিক আছে, এই পাশে হচ্ছে একটা ক্লোরিন দিলা। এই হচ্ছে তোমার মোটামুটি গঠন চিত্র, 2টা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আঁকছো। এখন তুমি জানো যে আমাদের এইখানে অ্যালুমিনিয়ামের যেটা আছে ক্লোরিনের প্রতিটা ক্লোরিনে 3টা করে লোন পেয়ার আছে। কিভাবে হয়েছে, কিভাবে হয়েছে ভাইয়া? কারণ আমরা জানি ক্লোরিনের লাস্ট শেলে 7টা ইলেকট্রন আছে, প্রতিটা বন্ধনে একটা করে চলে গেছে, তাহলে আরো ইলেকট্রন আছে কয়টা, 6টা। সো এই যে 6টা ইলেকট্রন এই জায়গায় কিন্তু 3 জোড়া করে লোন পেয়ার আছে। সো এখন কি কাজ, এখন আমার কাজ হচ্ছে এই যে ক্লোরিন আছে এই ক্লোরিনের 1 জোড়া লোন পেয়ার সে আমাদের অ্যালুমিনিয়ামকে ডোনেট করবে, ঠিক আছে। আবার এই ক্লোরিনের 1 জোড়া লোন পেয়ার সে অ্যালুমিনিয়ামকে ডোনেট করবে। তাহলে এই জায়গার যে একটা লোন পেয়ার ছিল এটা সে ডোনেট করে ফেলছে, আবার এই জায়গার যে একটা লোন পেয়ার ছিল এটা সে ডোনেট করে ফেলছে, এবং দুইজন মিলে ফর্ম করছে হচ্ছে Al2Cl6। তাহলে আমার মোটামুটি অ্যালুমিনিয়ামের যে অষ্টক পূরণ করার উদ্দেশ্য ছিল সেটা কিন্তু হয়ে যাচ্ছে। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের বলে দিই যে একইভাবে ইথানোয়িক অ্যাসিডও কিন্তু ডাইমার গঠন করে, CH3COOH এটাও কিন্তু ডাইমার গঠন করে, এবং এইটার যে ডাইমারটা গঠন করে সেই বন্ধনটা থাকে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। কি, হাইড্রোজেন বন্ডের মাধ্যমে ডাইমার গঠন করে। তোমরা যদি লাস্ট পর্যন্ত থাকো আমি হাইড্রোজেন বন্ডে যে এটা দেখাই দিব। ওকে, বুঝতে পারছো এই ফিগারটা? সবাই কি ক্লিয়ার কিনা? আমরা নেক্সটে যাবো, তাইলে সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার হইলে আমি নেক্সটে চলে যাচ্ছি, আশা করি ক্লিয়ার হইছো। সো ঢাবিতে আরেকটা কোশ্চেন আসতে পারে, এমসিকিউ এর জন্য বলে দিচ্ছি। এই যে Al2Cl6 এর মধ্যে কয়টা সমযোজী কয়টা সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, আমি একটা শর্টকাট শিখাই দিই। এই যে Cl এর পাশে যে 6 আছে, এই 6 দ্বারা মনে রাখবে এটা হচ্ছে সমযোজী বন্ধন সংখ্যা, ঠিক আছে। আর এই যে 2 দ্বারা মনে রাখবে এটা হচ্ছে আমার সন্নিবেশ সমযোজী বন্ধন সংখ্যা। সো ঠিক আছে, সন্নিবেশ বা সমযোজী বন্ধন কয়টা ভাইয়া? 2টা, আর সমযোজী বন্ধন হচ্ছে 6টা, ঠিক আছে। এই যে সন্নিবেশ সমযোজী কোন 2টা, অ্যারো দিয়ে দেখাইছে এই 2টা। আর সমযোজী কোনগুলো, এই যে অ্যালুমিনিয়ামের সাথে 1 2 3টা ক্লোরিন, এই যে অ্যালুমিনিয়ামের সাথে 1 2 3টা ক্লোরিন, 3 3 6টা সমযোজী বন্ধন। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আসতে পারে, ওকে, রিটেনে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। পরের কোশ্চেন, ওকে ক্লিয়ার। কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন? সো স্বাভাবিক তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস থাকে, কারণ কার্বন ডাইঅক্সাইডের যদি তুমি স্ট্রাকচার দেখো, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এইভাবে থাকে, একক অণু। প্রথম কথা এইভাবে স্ট্রাকচারটা এঁকে ফেললাম। এবার এটা হচ্ছে একক অণু হিসেবে থাকে, একা একা থাকে, একা একা একক অণু থাকে, এবং এটা হচ্ছে গ্যাস টাইপের একটু, তাই এখানে একটা দুর্বল বন্ধন কাজ করে। দুর্বল বন্ধনের নাম দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স। এটা বন্ধনও বলা যায় না, এটাকে বলা হয় দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে। সো এটা খুবই দুর্বল, তাই এটাকে যদি অল্প একটু তাপ দাও, সো তাপে খুব ইজিলি সে কি হয়, উত্তপ্ত হয়ে সে বাষ্পে কনভার্ট হয়ে যায়। অল্প একটু তাপ দিলেই সে কি বাষ্পে কনভার্ট হয়ে যায়, তার কারণে এটা গ্যাস হয়ে যায়। সোজা কথা, এটা হচ্ছে দুর্বল বন্ধন থাকে এর মধ্যে, যার ফলে তাপ দিলে সে সহজেই কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস খুব ইজিলি কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। এটা এই হচ্ছে রিজন। আর সিলিকন ডাইঅক্সাইডের দিকে যদি খেয়াল করো, তোমরা একটা এমসিকিউ পড়ছো হয়তো, সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে দৈত্যাকার অণু গঠন করে। দৈত্যাকার অণু, দৈত্যাকার অণু মানে এই সিলিকন ডাইঅক্সাইড গুলো নিজেদের মধ্যে একটা একটা করে যুক্ত হয়ে পলিমার যৌগ গঠন করে। পলিমার যৌগ, পলিমার যৌগ মানে এইগুলো হচ্ছে, এ যেমন একক অণু হিসেবে থাকে, আর এ কিন্তু অনেকগুলো অণু একত্রে থাকে, তাহলে অনেকগুলো বন্ধন একসাথে আছে। তাহলে এই জায়গায় তুমি যখন তাপ দিবা, এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হবে।
এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, তুমি যখন এটাকে তাপ দিবা সহজে সহজে অবস্থার পরিবর্তন করবে না, যার কারণে এটা হচ্ছে কঠিন অবস্থায় থেকে যাবে। অন্যদিকে তুমি একই তাপ কার্বন ডাইঅক্সাইডকে দিবা, এটা কঠিন থেকে ফার্স্টে তরল হবে, তারপরে সেটা গ্যাসে কনভার্ট হবে। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাখ্যা। এখানে তুমি যদি এনাফ স্পেস পাও তাহলে এই হচ্ছে এখানে একটা ফিগার আছে বইয়ের মধ্যে, ফিগারটা আঁকতে পারো, তবে না আঁকলেও তুমি নাম্বার পাবা তুমি যদি এই ব্যাখ্যাগুলো দিতে পারো। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার না? প্রশান্ত বাওয়ালি বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা তোমার? মোহাম্মদ সিন্দিত বলছে ক্লিয়ার ভাই। ওকে, ঠিক আছে। সো আমরা এই ব্যাখ্যাটা আশা করি বুঝতে পারছি, এই ব্যাখ্যাটা তোমরা মনে রাখবা। নেক্সট আমরা যাচ্ছি, PH3 এর চেয়ে NH3 বেশি ক্ষারধর্মী কেন? সো তুমি যদি একটু খেয়াল করো আমার NH3 আর PH3 স্ট্রাকচার, সো NH3 এর মধ্যে কি আছে? লোন পেয়ার আছে, এবং এটা হচ্ছে এইভাবে হাইড্রোজেন আছে, এইভাবে হাইড্রোজেন আছে, এইভাবে হাইড্রোজেন আছে। নাইট্রোজেনের সেম গ্রুপে আমার ফসফরাস আছে, ফসফরাসের মধ্যে আমার কি এরকম একটা চিত্র আছে, সেম গ্রুপ, এখানেও তাহলে লোন পেয়ার ইলেকট্রন এক জোড়াই আছে। সো নাইট্রোজেনে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, ফসফরাসেও এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। তার মানে আমরা যদি লুইস স্ট্রাকচার অনুযায়ী চিন্তা করি, আমাদের লুইস বেজের সংজ্ঞা কি ছিল? যে লোন পেয়ার ইলেকট্রন থাকে, যে লুইস বেস কারা বলতো বা লুইস ক্ষার কারা? যে যারা লোন পেয়ার ইলেকট্রন দান করে, যারা লোন পেয়ার ইলেকট্রন দান করে। সো এদের যেহেতু লোন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে এরা লোন পেয়ার ইলেকট্রন দান করবে। আর প্রশ্ন হচ্ছে দুইজনের মধ্যে কে বেশি ক্ষারধর্মী? সো নাইট্রোজেন আর ফসফরাস যদি গ্রুপ 15 এর দিকে তুমি তাকাও, তাহলে দেখবা নাইট্রোজেন উপরে আছে, ফসফরাস নিচে আছে। সো নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে নাইট্রোজেন যেহেতু উপরে আছে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার হচ্ছে বাড়ে বা বড়, আকার বাড়ে। ঠিক আছে, আকার হচ্ছে কি হয় ভাইয়া? আকার হচ্ছে বাড়ে। তাহলে নিচেরটা বড়, উপরেরটা ছোট, তাহলে নাইট্রোজেনের আকার ছোট। মনে রাখবা যার আকার ছোট তার ক্ষারধর্মিতা বেশি। তাহলে এখানে বলবা যে এই দুইটা স্ট্রাকচারের মধ্যে কেন্দ্রীয় মৌল হচ্ছে নাইট্রোজেন আর ফসফরাস। সো নাইট্রোজেনের যেহেতু আকার ছোট, এটা কি ছোট? আকার ছোট, তাই ক্ষারধর্মিতা বেশি। এতটুকু সুন্দর মতো লিখতে পারলেই ইনশাআল্লাহ নাম্বার আমাদের ফুল মার্কস দিয়ে দিবে। যার ক্ষারধর্মিতা বেশি বলো তো ভাইয়া, তার কেবির ভ্যালু বেশি না কম হবে? সো আমাকে যদি বলে কেবির ক্রম সাজাও, ক্ষারধর্মিতা আর কেবির ক্রম সেম, ক্ষারধর্মিতার ক্রম আর কেবির ক্রম সেম, সো অ্যামোনিয়া এটা বেশি হবে। আর যদি বলে ভাইয়া পিকেবির ক্রম সাজাও, পিকেবির ক্রম, পিকেবি তার উল্টা, তখন কি হয়ে যাবে? PH3টা বেশি হয়ে যাবে, NH3টা কম হয়ে যাবে। সো কেবি পিকেবিটা সামনের অংশে শিখবা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে। আশা করি এখন আর শিখার কি আছে, তোমরা তো সামনে এক্সাম দিবা, আশা করি সবাই সবকিছু পারো ইনশাল্লাহ। না পারলে ভাইয়া আসি, সমস্যা হবে না। ক্লাসগুলো স্যার আসিল তাই লেট, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, ক্লাস করো। ওকে, সো আমরা নেক্সটে চলে যাচ্ছি। আমাদের নেক্সটে কি আছে? Al2 উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করো। এটা আমরা অলরেডি শিখে ফেলছি, ডান। এটা LCl3 এর ডাইমার গঠন, এগুলো হচ্ছে ডান, আগেই ডান হয়ে গেছে, এটা হচ্ছে আগেই ডান হয়ে গেছে। সো আমরা যদি নেক্সটে যাই, আমাদের নেক্সট আর কি আছে? টাইপ 5-এ চলে আসছি, প্রায় শেষের দিকে টাইপ 5-এ চলে আসছি। সো আমরা একটা জিনিস তোমাকে একটু ভালো করে শিখতে বলবো, যেমন এই যে কপার সালফেট ইনটু 5 অণু পানি, এইটার যৌগের বন্ধন চিত্রটা একটু দেখবা, এই যৌগের বন্ধন চিত্রটা একটু দেখবা। আমি একটু বন্ধনগুলোর নাম লিখে দিচ্ছি, এটা মাস্ট প্র্যাকটিস করবা। এটা আমাদের যে ক্লাস হয়েছে আমি ক্লাসে প্র্যাকটিস করাইছি। সো আমাদের ব্যাচে যারা আছো তাদের চিন্তা নাই, তারা অবশ্যই আমাদের এইখান থেকে প্র্যাকটিস করে নিবা। তোমরা যদি তোমাদের যদি কারোর সমস্যা থাকে তাহলে কি করবা? তাইলে এইটা বইয়ের মধ্যে দেখবা সুন্দর মতো আঁকা আছে। হ্যাঁ, কপার সালফেট ইনটু 5 অণু পানি, এর মধ্যে একটা বিশেষ ব্যাপার হচ্ছে এই যৌগে সব ধরনের বন্ধনই উপস্থিত। দেখো এই যৌগের মধ্যে আয়নিক বন্ধন আছে, এই যৌগের মধ্যে সমযোজী বন্ধন আছে, এই যৌগের মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, এবং এই যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধনও আছে। সো এই যে যৌগটা, এটা একটু স্পেশাল এবং এর মধ্যে অনেকগুলো বন্ধন একসাথে আছে। সো তোমরা এই জিনিসটা একটু ভালো করে শিখবা, এবং এটার একটা স্পেশাল নাম আছে, বলো তো? এটার নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল। সো এটা অন্য নামেও আসতে পারে, যে ব্লু ভিট্রিয়ল বা তুতের পানি বা তুতে। হ্যাঁ, সো ব্লু ভিট্রিয়ল বা তুতের পানি, এটার বন্ধনগুলো দেখাইতে বলতে পারে। ঠিক আছে, সো এইটা আমরা মাথায় রাখবো। জোস সীমা আক্তার মনে ভালো লাগতেছে ক্লাসটা, আচ্ছা ঠিক আছে। এরপরে কোশ্চেনটা যেটা হচ্ছে NH4Cl যৌগে বন্ধন প্রকৃতি ব্যাখ্যা করো। সো NH4Cl এর মধ্যে আমাদের কয় ধরনের বন্ধন থাকে? আয়নিক, সমযোজী, সন্নিবেশ।
যারা এটা এখনো পারি না অবশ্যই শিখে নিতে হবে, ঠিক আছে? যেমন তুমি দেখো NH4Cl এর স্ট্রাকচারে ফার্স্টে NH3 ফর্ম হয়। সো NH3 কেমনে ফর্ম হয়? নাইট্রোজেন এই পাশে 3টা হাইড্রোজেনের সাথে এইখানে যুক্ত হয়, ইলেকট্রন শেয়ার করে, দুইজন ইলেকট্রন শেয়ার করে। হাইড্রোজেন একটা ইলেকট্রন এখানে দেয়, নাইট্রোজেন একটা ইলেকট্রন দেয়, হাইড্রোজেন একটা দেয়, নাইট্রোজেন একটা দেয়, হাইড্রোজেন একটা দেয়, নাইট্রোজেন একটা দেয়। এবং নাইট্রোজেনের যে এক জোড়া লোন পেয়ার আছে এইটা মিলে দেখো নাইট্রোজেনের 2, 4, 6, 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে, অষ্টক পূরণ হয়ে গেছে। হাইড্রোজেন প্রতিটা হাইড্রোজেনের দুইটা করে পূরণ হয়ে গেছে। সো যখন দুইজনে ইলেকট্রন শেয়ার করে তখন সেখানে বলে সমযোজী বন্ধন হয়েছে। প্রশ্ন হচ্ছে সমযোজী বন্ধন কয়টা হয়েছে ভাইয়া? এই যে 1, 2, 3টা সমযোজী বন্ধন হয়েছে, ঠিক আছে? এরপর আসো অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়ন ফর্ম হয়েছে, সেকেন্ড স্টেপে এটা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে আমাদের NH3 আছে। সো NH3, এই যে NH3 এখানে এক জোড়া লোন পেয়ার ছিল আর হাইড্রোজেন ছিল H+। সো হাইড্রোজেনের এখানে ইলেকট্রনের ঘাটতি ছিল। এখন কি হয়েছে? এই যে লোন পেয়ার ইলেকট্রন হাইড্রোজেনকে সে দান করে দিছে। তাহলে এই জায়গায় যখন একজন দান করে তখন সেই বন্ধনের নাম কি ভাইয়া? সন্নিবেশ সমযোজী। সন্নিবেশ সমযোজী বন্ধন কয়টা হয়েছে ভাইয়া? একটা হয়েছে। আর লাস্টে যে বন্ধনটা হয়েছে সেটা হচ্ছে NH4Cl তৈরি হয়েছে। সো NH4Cl হওয়ার জন্য এই NH4 আর Cl মাইনাস, এই যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, অর্থাৎ একটা অ্যানায়নের একটা ক্যাটায়ন যখন নিজেদের মধ্যে যুক্ত হয় তখন সেখানে আয়নিক বন্ধন হয়। এখন আয়নিক বন্ধন কয়টা হয়েছে ভাইয়া? তুমি খেয়াল করো, অ্যামোনিয়ার সামনে 1, ক্লোরিনের সামনে 1, তার মানে আয়নিক বন্ধন একটা হয়েছে। সো টোটাল আমাদের 3 টাইপসের বন্ধন হয়েছে, মোট বন্ধন সংখ্যা হচ্ছে 5টা, ঠিক আছে? সো এই ধরনের কোশ্চিনগুলো আমরা একটু মনে রাখবো, এটা আমাদের একদমই হাজাইনাক্সের অনুশীলনীর কোশ্চিন। সো এইগুলো কিন্তু আসতে পারে। সো যারা এখনো রিটেন কি পড়বা না পড়বা বুঝতেছো না, তাদেরকে একটা সাজেশন থাকবে, তোমরা হচ্ছে হাজাইনাক্সের অনুশীলনীতে যে অনুধাবনমূলক কোশ্চিনগুলো আছে মাস্ট একটু পড়ে যাও, ঠিক আছে? বিগত বছরগুলোতেও এখান থেকে ডিরেক্ট কোশ্চিন তুলে দেওয়া হয়েছে। সো এবারও আসতে পারে, বেশ কিছু কোশ্চিন আসতে পারে, ঠিক আছে? সো এটা একটু আমরা পড়ে যাব। চাঁদনি হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার? ইনশাল্লাহ ভালো করবা সামনে তোমরা, তোমাদের প্রতি ভাইয়ের দোয়া আছে। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবা। এত দূর ক্লিয়ার কিনা? এত দূর যদি ক্লিয়ার হয় আমরা নেক্সটে যাচ্ছি। অন্ত আণবিক আর আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডের উদাহরণ দিতে বলা হয়েছে। অন্ত আণবিক মানে হচ্ছে মনে রাখবা নিজের একটা যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ড হয়েছে। আর আন্ত আণবিক মানে হচ্ছে একের বেশি যৌগ লাগবে। এখানে একটা যৌগেই হাইড্রোজেন বন্ড, একটা যৌগেই হাইড্রোজেন বন্ড। আর আন্ত আণবিক মানে হচ্ছে একের বেশি বা 2 বা ততোধিক যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ড, 2 বা ততোধিক যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ড। আন্ত আণবিকের উদাহরণ হচ্ছে ইন্টারমলিকিউলার, এটার ইংলিশ নামটা একটু মনে রাখো, ঢাবিতে আসতে পারে এইভাবে, ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড, ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড। আর আন্ত আণবিকের ইংলিশ হচ্ছে ইন্ট্রামলিকিউলার, ঠিক আছে? ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। সো এক্সাম্পল গুলো শেখার সাথে তোমাকে অবশ্যই স্ট্রাকচার গুলো একটু শিখে রাখা লাগবে, কিভাবে হাইড্রোজেন বন্ডটা আসলে করে। সো এত সময় আসলে এখন নাই, আমরা এগুলো আমাদের এমসিকিউ ক্লাসেও দেখাইছি। যারা আমাদের ব্যাচে আসো অবশ্যই তাদের কাজ থাকবে আমাদের এমসিকিউ ক্লাসটা মনোযোগ দিয়ে করব, তাহলে এগুলো পানি ভাত। বাট এখন দেখানো লাগবে, চেনানো লাগবে, তাই আমরা অবশ্যই দেখাই দিচ্ছি, পাবলিকলি দেখাচ্ছি, যাতে আমাদের অন্যান্য স্টুডেন্টরাও যারা বিপদে আসো হয়ে যায়। সো আমাদের দেখো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডের মধ্যে যে এক্সাম্পল গুলো আসবে সেটা একটু পরে শিখি, এগুলো একটু আনকমন। আন্ত আণবিকের মধ্যে কি আছে? পানি আছে, হাইড্রোজেন ফ্লোরাইড আছে, অ্যামোনিয়া আছে। আর অন্ত আণবিকের মধ্যে একটা আমি শিখাই দিচ্ছি, সেটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল। আর এই অর্থোনাইট্রোফেনলই যখন প্যারানাইট্রোফেনল হবে তখন সেটা আন্ত আণবিকে চলে আসবে। প্যারাকে পি লেখে আর কি, আমি প্যারা বলে দিলাম মুখে, প্যারানাইট্রোফেনল যখন আসবে তখন সেটা আন্ত আণবিকে চলে আসবে। ক্লিয়ারলি আশা করি বুঝতে পারছি। এখন অন্ত আণবিকের মধ্যে আরো কিছু আছে, একটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, মনে রাখবো আমরা স্যালিসাইলিক অ্যাসিড, নামগুলো মনে রাখবো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে স্যালিস্যালডিহাইড, স্যালডিহাইড, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি এক্সাম্পলগুলো, এইভাবে এক্সাম্পলগুলো একটু লিখে দিব। আর হচ্ছে আমাদের যদি কখনো গঠন চিত্র আসে সেটা আমরা অবশ্যই আমাদের এমসিকিউ ক্লাসটা দেখব। আচ্ছা, সবাই কি এতটুকু ক্লিয়ার? তারপর আরো কিছু কোশ্চিন আছে যে H2O তরল কিন্তু H2S গ্যাসীয় কেন?
H2O তরল, কারণ H2O এর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে ভাইয়া, আর H2S গ্যাসীয়, কারণ এখানে হাইড্রোজেন বন্ড নাই, এখানে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল আছে, ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে, তাই এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে, তাই এটা হচ্ছে গ্যাসীয়, এটা দুর্বল বন্ধন, আর এটা শক্তিশালী বন্ধন। আমি আগেই বলছি হাইড্রোজেন বন্ড যাদের মধ্যে থাকে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়, বেশি হয়, আর যাদের এর মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে না তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম কি হয়, কম হয়। তাহলে অল্প তাপে এরা কি গ্যাসে কনভার্ট হবে, আর এরা বেশি বেশি তাপ দিবা তাও এরা কি গ্যাসে কনভার্ট হতে অনেক বেশি টেম্পারেচার নিবে। এতটুকু ক্লিয়ার কি? আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের আরেকটা করছে যে CH4 অপেক্ষা CH3OH, মানে এটার নাম বাংলায় যদি আসে মিথানল বা ইথানল আসতে পারে, মিথেন অপেক্ষা মিথানলের স্ফুটনাঙ্ক বেশি কেন? আবার একই কথা, মিথেনে যদি খেয়াল করো হাইড্রোজেন বন্ড নাই, আর আমাদের মিথানলের মধ্যে কি আছে, হাইড্রোজেন বন্ড আছে। হাইড্রোজেন বন্ড মানে কি, একটা এক্সট্রা বন্ধন যুক্ত হচ্ছে। হাইড্রোজেন বন্ডের শক্তি কত? এক্সট্রা 10 থেকে 40 কিলোজুল পার মোল এখানে যুক্ত হচ্ছে, যেটা এখানে নাই, যার ফলে মিথানলের স্ফুটনাঙ্ক কি বেশি, কারণ হাইড্রোজেন বন্ড আছে এখানে। অ্যালকোহলগুলো হাইড্রোজেন বন্ড করে কিন্তু, ঠিক আছে, যেমন মিথানল, ইথানল এগুলো করে। আন্তঃআণবিক হবে যে সকল যৌগতে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন থাকবে। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন থাকলে হাইড্রোজেন বন্ড হবে। আমি একটু হাইড্রোজেন বন্ডের সংজ্ঞাটা আবার ক্লিয়ার করি। হাইড্রোজেন বন্ড কখন হয়? যখন হাইড্রোজেন ডিরেক্টলি মানে সরাসরি উচ্চ তড়িৎ-ঋণাত্মক মৌল আছে তিনটা, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনের সাথে যুক্ত হয়, ডিরেক্টলি অ্যাটাচড। হাইড্রোজেন যখন ডিরেক্টলি যুক্ত থাকে, ডিরেক্টলি অ্যাটাচড টু নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তখন এখানে হাইড্রোজেন বন্ড তৈরি হয়, ঠিক আছে, হাইড্রোজেন বন্ড তৈরি হয়। হাইড্রোজেন বন্ডের সংজ্ঞা কি? হাইড্রোজেন যখন সরাসরি উচ্চ তড়িৎ-ঋণাত্মক মৌল নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনের সাথে যুক্ত থাকে তখন সেখানে হাইড্রোজেন বন্ড হয়। হাইড্রোজেন বন্ড হলে এক্সট্রা 10 থেকে 40 কিলোজুল পর মোল শক্তি পাওয়া যায়, যার ফলে আমরা কি করি, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। হাইড্রোজেন বন্ড যারা করে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়ে যায়, এটাই হচ্ছে কারণ। সো এইগুলো আশা করি আমরা পারবো। লাস্টে আমাদের আরো কিছু টাইপস আছে। ভাই একটু কষ্ট হইতেছে বুঝতে, কষ্ট তো হবেই, ভালো করে পড়তেছিস না কেন? এগুলো সব পড়া শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, এগুলো রিভাইজের উপর থাকার কথা। যাই হোক, ইনশাল্লাহ একটু আমাদের বেসিক ক্লাসগুলো যদি আমরা করে এসে এইটা দেখি ইজি হবে, আর যদি আমাদের একবারে দেখি একটু টাফ হবে, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, তারপরেরটা আমাদের কি আছে? টাইপ 6 হচ্ছে ফাজানের নীতি। ফাজানের নীতিতে আমাদের কি বলছে? পোলারিটি ও পোলার আয়নের মধ্যে পার্থক্য লিখো। সো পোলারিটি এবং পোলার আয়নের মধ্যে পার্থক্য যদি তোমাকে আমি বলি, পোলারিটি মানে কি? পোলারিটি মানে ব্যাপারটা আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো H2O, H2O কে তুমি যদি ভাঙো, এখানে আছে অক্সিজেন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন। সো এই জায়গায় যেটা হয়, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন এখানে একটা ইলেকট্রন দেয়, অক্সিজেন একটা ইলেকট্রন দেয়, এই বন্ধনে হাইড্রোজেন একটা ইলেকট্রন দেয়, অক্সিজেন একটা ইলেকট্রন দেয়। এখন যে ব্যাপারটা এখানে ঘটবে সেটা হচ্ছে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা অনেক বেশি, 3.5, হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা হচ্ছে 2.1। সো যার তড়িৎ-ঋণাত্মকতা বেশি ওই বন্ধনের সেই ইলেকট্রনটা নিজের দিকে টান দিবে। সো ফার্স্টে এখানে বন্ধনটা ব্রেক হইলো এবং অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, সো অক্সিজেন কি করবে? আমাদের ইলেকট্রনটা নিজের দিকে টান দিবে। সো অক্সিজেন যদি নিজের দিকে ইলেকট্রনটা টান দেয়, তার মানে কি হইলো ব্যাপারটা? তার মানে যার ইলেকট্রন বেশি হয়ে গেল সে হবে আংশিক নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, আর যা হচ্ছে কম হয়ে গেল সে হবে ডেল্টা পজিটিভ। সেম গোস ফর এদিকে। তাহলে এই যে আমার আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক দুইটা প্রান্তের সৃষ্টি হলো, এটা এই যে এই ঘটনাকে বলা হয় পোলারিটি। তাহলে পোলারিটি মানে কি? পোলারিটি মানে হচ্ছে সমযোজী যৌগে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা প্রান্তের সৃষ্টি হওয়া বা দুইটা পোল সৃষ্টি হওয়ার যে ঘটনা, সেটাকে বলা হয় পোলারিটি। আর দুইটা পোলকে বলা হয় দুইটা পোল বা ডাইপোল, ঠিক আছে। এখান থেকেই দুইটা পোল, একটা ধনাত্মক একটা ঋণাত্মক পোলকে বলা হয় ডাইপোল, ঠিক আছে। তাহলে ডাইপোল আর পোলারিটি ব্যাপারটা আমরা বুঝতে পারছি। আর পোলার আয়ন মানে কি? পোলার আয়ন মানে হচ্ছে তুমি একটা আয়নিক যৌগ নিছো, বা পোলারাইজেশন মানে হচ্ছে একটা আয়নিক যৌগ তুমি নিয়ে নিছো। এখন এই আয়নিক যৌগটা আস্তে আস্তে সমযোজী বৈশিষ্ট্য পাচ্ছে। এটা আয়নিক যৌগ নিছো, পিওর আয়নিক যৌগ হয় না, সমযোজী যৌগ পিওর হয় না। সো আয়নিক যৌগগুলো আস্তে আস্তে সমযোজী বৈশিষ্ট্য যদি প্রাপ্ত হওয়ার যে ঘটনা, এটাই বলা হয় পোলার আয়ন। তাহলে বলবা যে আয়নিক যৌগের
সমযোজী বৈশিষ্ট্য সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হওয়ার যে ঘটনা আমি সহজ সংজ্ঞাটা দিচ্ছি, আমি ক্যাটায়ন অ্যানায়নের সংজ্ঞাটা দেয় নাই। ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে পোলারাইজেশনটা ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। ক্যাটায়ন এবং অ্যানায়নের একটা ব্যাপার ছিল, ঠিক আছে। ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে পোলারায়ন বলে, এটাও পড়া যায়, ঠিক আছে। এটা আমি আর দেখাইলাম না, এটাও তুমি লিখতে পারো যে তুমি একটা ক্যাটায়ন নিছো, ক্যাটায়ন কর্তৃক এটাও লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে পোলারায়ন বলে। সো বিকৃতিকে আমরা কি বলি? পোলারায়ন বা পোলারাইজেশন বলি। সো এই পোলারাইজেশনের উপর ফাজানের নীতি আছে। সো ফাজানের নীতিটা তোমরা শিখবা ভালো মতন। ফাজানের নীতি দিয়ে এই কোশ্চেনগুলো করা হয়েছে। ফাজানের নীতিটা কি ছিল আমরা আশা করি জানি, আমি মুখে একটু বলে দিচ্ছি, আসতেও পারে এরকম। ফাজানের নীতিটি লিখো। ফাজানের নীতিটা এরকম ছিল যে আমার ক্যাটায়নের চার্জ যদি আমাদের এরকম ছিল, ক্যাটায়নের আকার ছোট হলে অ্যানায়নের আকার বড় হলে, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ সংখ্যা বেশি হলে এবং ক্যাটায়নের ডি ও এফ অরবিটালে ইলেকট্রন সংখ্যা বেশি থাকলে পোলারাইজেশন বেশি হয়। আবার বলো আমার সাথে, ক্যাটায়নের আকার ছোট হলে অ্যানায়নের আকার বড় হলে, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ সংখ্যা বেশি হলে এবং ক্যাটায়নের ডি ও এফ অরবিটালে ইলেকট্রন সংখ্যা বেশি হলে বা ইলেকট্রন থাকলে, এটাও বলা যায় আমাদের পোলারাইজেশন বেশি হয় বা পোলারায়ন বেশি হয়। পোলারায়ন বেশি হওয়া আর সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়া একই কথা, ঠিক আছে। ফাজানের নীতিটা আমরা এইভাবে লিখে দিব, ওকে। সো ফাজানের নীতি অনুযায়ী তোমাদের যদি কখনো আসে নিচের কোনটির সমযোজী বৈশিষ্ট্য বেশি, নিচের কোনটির দ্রাব্যতা বেশি, নিচের কোনটির গলনাঙ্ক বেশি, নিচের কোনটির স্ফুটনাঙ্ক বেশি, নিচের কোনটির তাপসহতা বেশি, নিচের কোনটির বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি, সব কিছু ফাজানের নীতিতে খুব ইজিলি ব্যাখ্যা করা যায়। তুমি যদি এখানে একটু খেয়াল করো যে এই কোশ্চেনটার দিকে খেয়াল করো, যেমন এখানে আমাকে একটা কোশ্চেন দিছে, কোশ্চেনটা হচ্ছে এরকম যে দুইটা যৌগের মধ্যে কোনটি বেশি সমযোজী। তাহলে এই যে ব্যাখ্যাটা তুমি দিবা, ফার্স্ট অফ অল খেয়াল করবা কোন দুইটা যৌগ আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর AlCl3। সো ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে তুমি দেখো এখানে অ্যানায়ন যে পার্টটা আছে, ক্লোরিন আর ক্লোরিন পার্টটা কমন না। সো ম্যাগনেসিয়ামকে ইচ্ছা করলে Mg2+ লেখা যায় আর অ্যালুমিনিয়ামকে ইচ্ছা করলে Al3+ লেখা যায়। কারণ দেখো আমার ম্যাগনেসিয়ামের মধ্যে ক্লোরিন আছে দুইটা, তাহলে ক্লোরিন দুইটা মাইনাস আউট করলে এখানে দুইটা প্লাস থাকে, এখানে তিনটা আছে, তিনটা মাইনাস আউট করলে এখানে তিনটা প্লাস থাকে। আমি 3 নাম্বার একটা বৈশিষ্ট্য বলছিলাম যে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ সংখ্যা বেশি হলে, দেখো তো এখানে আমার চার্জ বেশি, কার চার্জের হিসাবে যদি আমি দেখি অ্যালুমিনিয়ামের চার্জ বেশি, তাহলে আমি যদি পোলারাইজেশন সাজাই বা পোলারায়নের ক্রম সাজাই, পোলারায়ন বা পোলারাইজেশনের ক্রম সাজাই, তাহলে কি হবে? যার চার্জ বেশি তার পোলারাইজেশন বেশি, চার্জ বেশি কার অ্যালুমিনিয়ামের, তাহলে Al3+ ইজ গ্রেটার দ্যান Mg2+। আর Al3+ তো এরকম ছিল না, ছিল আসলে AlCl3 আর এটা ছিল MgCl2। তাহলে এই জায়গায় দেখো পোলারাইজেশন বেশি কার? AlCl3। পোলারাইজেশন যার বেশি সমযোজী বৈশিষ্ট্য তার বেশি, তাহলে সমযোজী বৈশিষ্ট্যের ক্রমও যদি তুমি সাজাও সেম অর্ডারই তুমি পেয়ে যাবে। তাহলে AlCl3 ইজ গ্রেটার দ্যান MgCl2, ঠিক আছে। আলটিমেটলি আমরা এইভাবে ব্যাখ্যাটা দিয়ে দিতে পারি। আবার তুমি অন্যভাবেও একটা ব্যাখ্যা দিতে পারো, এটা আকার দিয়েও তুমি ব্যাখ্যা করতে পারো। আকার কিভাবে করে দেখো, ম্যাগনেসিয়াম আর ক্লোরিন পাশাপাশি না, সরি অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে পিরিয়ড 3 বা গ্রুপ, সরি এটা হচ্ছে পর্যায় 3-এর দিকে। আমরা জানি একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে, একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে। আকার যদি কমে তার মানে অ্যালুমিনিয়ামের আকারটা কি? অ্যালুমিনিয়ামের আকারটা কি? ছোট। আর আমরা জানি এটা তো ক্যাটায়ন, ক্যাটায়নের আকার ছোট হলে, প্রথম টপিক ছিল ক্যাটায়নের আকার ছোট হলে পোলারাইজেশন বেশি, তাহলে এটার আকার ছোট তার মানে এটার পোলারাইজেশন বেশি, তাহলে AlCl3 এর পোলারাইজেশন বেশি। তুমি আকার দিয়েও ব্যাখ্যা করতে পারো, তুমি চার্জ দিয়েও ব্যাখ্যা করতে পারো, ঠিক আছে। ওকে, সো আমরা আশা করি এটাও বুঝে গেছি। সো আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট আমাদের হয়তো এরপরে আরেকটা চলে যাব, সেটা হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন। সো তোমাদের উপস্থিতি তো অনেক কম, তাহলে আমরা কি রাসায়নিক পরিবর্তনে যাব নাকি যাব না? যারা আসো তারা একটু কমেন্ট করতে পারো, যারা আসো তারা কমেন্ট করতে পারো আলটিমেটলি, তাহলে আমরা সবাই উপকৃত হবে। আর তোমাদেরকে আবারও বলে থাকি আমাদের নেক্সট স্লটে খুব দ্রুতই প্রিন্ট হবে আমাদের যে সাজেশন বুকটা আছে সেটা, ঠিক আছে। আমাদের কি সাজেশন বুক আছে তোমরা সবাই জানো আশা করি, সেটা হচ্ছে CW কেমিস্ট্রি সাজেশন বুক, ঠিক আছে।
সিডাব্লিউ কেমিস্ট্রি সাজেশন বুক আমাদের প্রিন্ট হবে। সো সিডাব্লিউ কেমিস্ট্রি সাজেশন বুক যারা নিতে চাও তারা অবশ্যই ভাইয়াকে ইনবক্স করতে পারো, ওকে। কারণ সিডাব্লিউ কেমিস্ট্রি সাজেশন বুকে তুমি আমাদের যে জ্ঞানমূলক অনুধাবনমূলক কোশ্চিন সহ আমাদের সৃজনশীলে যা যা যত টাইপ থেকে কোশ্চিন আসে সবগুলো টপিক ওয়াইজ সাজানো পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। সো ইনশাল্লাহ তুমি হচ্ছে টাইপ ওয়াইজ আমার সাজানো থাকবে এবং টাইপের ভিতরে আবার ছোট ছোট কিভাবে সাজাই পড়া লাগবে সেটাও সুন্দরভাবে দেওয়া আছে। আবার জ্ঞানমূলক অনুধাবনমূলক কথাও দেওয়া, কোশ্চিনগুলো দেওয়া আছে ইনশাল্লাহ। এটা যদি তুমি নাও তোমার একাডেমিকের যেই যত এক্সামগুলো কলেজে হয়, তোমার টেস্ট এক্সাম হয়, প্রি টেস্ট হয়, তারপর হাফ ইয়ারলি ইয়ারলি যত এক্সাম হয় সেগুলো তো কাভার হবেই ইনশাল্লাহ। এইচএসসিতে শতভাগ কমন ফেলানোর চেষ্টা আমরা করব। আমি বলতে পারতেছি না আসলে শতভাগ বলা যায় না, বাট শতভাগ এই জন্য আমি বলতে পারতেছি কারণ আমাদের একজন অ্যাম্বাসেডর হয়তো একটু আগে কমেন্ট করতেছিল তার টেস্ট এক্সামে একদম 8টায় 8টা সৃজনশীলই কমন আসছে, ঠিক আছে। তোমরা এটা নিয়ে নিতে পারো। ক্যাটায়নের 3টা শর্ত, অ্যানায়নের 1টা শর্ত। হ্যাঁ, ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ সংখ্যা বেশি, আর ক্যাটায়নের ডিওএফ অরবিটালে আমাদের হচ্ছে ইলেকট্রন থাকলে। ভাই এই চ্যাপ্টার তো করি নাই, কোন চ্যাপ্টার করো নাই? এখনো চ্যাপ্টার করো নাই, তাহলে তো সমস্যা। ভাইয়া চ্যাপ্টার করতে হবে ইনশাল্লাহ, আমাদের কেমিস্ট্রি খুব দ্রুত শেষ করে ফেলতে হবে, ঠিক আছে, দ্রুত শেষ করে ফেলতে হবে। সো এই সিডাব্লিউ কেমিস্ট্রি সাজেশন বুক এটা কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডরা মিলে একসাথে অর্ডার করতে পারো, অথবা তুমি ইচ্ছা করলে নিজেরটা অর্ডার করে ফেলতে পারো, এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার চার্জ ফ্রি দিতেছি। সো এটাই আর কি। ইদানিং ক্লাসে অনেকজনে থাকে না, হ্যাঁ ইদানিং ক্লাসে অনেকজনই থাকে না, ক্লাসে আসলে পোলাপান নাই। পোলাপানরা আসলে এই ক্লাসটাই করবে, ধরো তোমরা 25 এবং 26 বার যারা আসো তারা এই ক্লাসটাই খুঁজবা, কিন্তু তোমার যখন এই অবস্থা এই সিচুয়েশনে পড়বা তখন এই সিচুয়েশনে না পড়লে আসলে গুরুত্বটা বুঝবা না। হ্যাঁ, এই সিচুয়েশনে তখন গুরুত্ব বুঝে আলটিমেটলি খুব একটা লাভ নাই, যেহেতু তোমার বড় ভাইয়া আপুরা বুঝতেছে না। বড় ভাইয়া আপুরা যদি বুঝতো তাইলে দেখতে যে হচ্ছে লাভ আছে। এখন ছন্ন ছাড়া এদিক ওদিক ঘুরে বেড়াবে, কিন্তু আসলে জায়গা যাচ্ছে না। এই ক্লাসটা যদি করো ইনশাল্লাহ আমাদের কমন আসবে সব জায়গা থেকে। সো আমরা চতুর্থ অধ্যায় কি করবো না, চতুর্থ অধ্যায় যদি তোমরা থাকো তাহলে আমরা করবো। আমরা একটু সাজেশনটা দিয়ে নিই, তোমরা যারা আসো তারা একটু দেখতে পারো। তো আমরা একটু ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি, কারণ আমাদের সামনে এক্সাম, আমরা বাধায় রাখি আর কতদিন। সো আমরা বাধায় না রাখি, তোমরা যারা আসো তারা একটু আমাদের সাথে কোঅপারেট করো, ঠিক আছে। সো চলো আমরা শুরু করি। আমাদের চতুর্থ অধ্যায় থেকে বেশ কিছু টাইপস আছে, যার মধ্যে ইম্পর্টেন্ট কিছু টাইপস আমরা দেখছি। এখন এমসিকিউ এর জন্য বেশ কিছু টাইপস যেগুলো ইম্পর্টেন্ট, রিটেনের জন্য সেগুলো একটু লেস ইম্পর্টেন্ট, সেগুলো আমি রাখি নাই। প্রথমে আমরা যে টাইপটা রাখছি সেটা হচ্ছে বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার থেকে আমরা ম্যাথ দেখবো এবং গ্রাফ দেখবো, ঠিক আছে। এরপরে আমরা যে টাইপটা রাখছি সেটা হচ্ছে সাম্যাবস্থা। তো সাম্যাবস্থার মধ্যে আমাদের গ্রাফ আছে, বিক্রিয়ার হারের গ্রাফ আর সাম্যাবস্থার গ্রাফ অনেকটা, যদি একটা শিখো অনেকটাতে কনভার্ট করা যায়। বিক্রিয়ার হারে যে গ্রাফটা সাম্যাবস্থার গ্রাফে যেটা প্যারালাল করে দিলেই একই গ্রাফ, ওটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। এখানে যেটা স্পেশাল ভাবে আমাদের এমসিকিউ এর জন্য শিখা লাগে সেটা হচ্ছে লা শাতেলিয়ার নীতি। সো লা শাতেলিয়ার নীতিটা আমাদের একটু ভালোভাবে দেখা লাগবে। এবার আসলে সাম্যাঙ্ক। সাম্যাঙ্ক হচ্ছে কেপি বা কেসি। সো সাম্যাঙ্ক যে কেপি বা কেসি আছে, এই জায়গায় আমাদের ঢাবির জন্য বেশি ইম্পর্টেন্ট তো ম্যাথ আছেই, এর সাথে যে আমাদের সাম্যাঙ্কটা শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, এই জিনিসটা আমরা ভ্যান্ট অফ ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা করতে পারি। সো এই ভ্যান্ট অফ ইকুয়েশনের গ্রাফগুলো আমাদের ভালোভাবে একটু শেখা লাগবে। এরপর আসো পিএইচ নির্ণয়। সো পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে দুইটা আমাদের টাইপস এখানে আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং ক্ষারের জন্য, এটা হচ্ছে উইক অ্যাসিড প্লাস উইক বেজে, সেটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। আর একটা হচ্ছে বাফার দ্রবণের ম্যাথগুলা, ঠিক আছে, বাফার দ্রবণের গুলা। আর লাস্টে 5 নাম্বার আমরা আরেকটা রাখছি, সেটা হচ্ছে অ্যাসিডের সক্রিয়তা, হাইড্রোসিড, অক্সা অ্যাসিড এবং জৈব অ্যাসিডও আছে। জৈব অ্যাসিডটা আমরা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে দেখলে বেটার হইতো, বাট আমরা এখানেও যদি টাইম থাকে দেখাই দিব। সো এই হচ্ছে মোটামুটি আমাদের 5টা টাইপ, আমরা আশা করি বুঝতে পারছি। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার। ওকে, সো আমরা নেক্সট আমরা কিছু কোশ্চেন দেখো এখানে রাখবো, প্রতিটা টাইপ থেকেই অল্প কোশ্চেন রাখছি, এই চ্যাপ্টার থেকে আমি বেশি কোশ্চেন রাখি নাই। সো দেখো তাহলে আমরা এই চ্যাপ্টারে চলে যাই। ওকে, নেক্সট আমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে। টাইপ 1 হচ্ছে বিক্রিয়ার হার। সো এখানে বিক্রিয়ার হারের কিছু জিনিস আছে। সো বিক্রিয়ার হারে আমরা এই ম্যাথটা আগে করে আসি, তাহলে আমাদের জন্য বেটার হয়। দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, হাইড্রোজেন পার অক্সাইডের 0.1 মোল পার লিটার দ্রবণ বিয়োজিত হয়ে 1 মিনিটে এটা কমে গেছে। দেখো আমার হাইড্রোজেন পার অক্সাইড কি বিক্রিয়ক,
সো বিক্রিয়ক যত টাইম যাবে সময়ের সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে, বিক্রিয়ক ঠিক যতটুকু ভাঙবে উৎপাদ ঠিক ততটুকু তৈরি হবে। ব্যাপারটা এরকম, ধরো শ্যাম ভাইয়া আজকে 60টা প্রিন্ট করে নিয়ে আসলো তোমাদের হচ্ছে কেমিস্ট্রি সাজেশন বুক, যত সময় যাবে শ্যাম ভাই তো 60টা প্রিন্ট করে নিয়ে আসছে, সো শ্যাম ভাই হচ্ছে কি বিক্রিয়ক নিয়ে আসছে, আর প্রোডাক্ট কারা, প্রোডাক্ট হচ্ছে তোমরা, তোমাদের কাছে পৌঁছাবে। সো একদম শুরুতে বিক্রিয়ক কি ছিল 60টা আমি নিয়ে আসছি, কিন্তু তোমরা কি ছিলা, তোমাদের কাছে কোনো বই পৌঁছায় না, 0। যত টাইম যাবে শ্যাম ভাইয়ের কাছ থেকে বইয়ের সংখ্যা কমবে, স্টুডেন্টদের কাছে যাবে, যত আস্তে আস্তে টাইম যাবে। যেমন আমরা 70 কপি 150 কপি এরকম ভাবে, তারপর আমাদের 200 কপি এরকম ভাবে কিন্তু সেল হইতে আছে। দ্যাটস মিন তুমি বুঝতে পারতেছো, ধরো আমি ফার্স্ট লটে 100টা বই আনছি, এখন টাইম যত গেছে আমার কাছে বই হয়ে গেছে 0টা, তোমাদের কাছে বই ছড়াই গেছে 100টা, মানে বিক্রিয়ক আস্তে আস্তে কমে যাচ্ছে, আমার কাছ থেকে কমে যাচ্ছে, উৎপাদ বাড়তেছে, জিনিসটা এরকম। সো যত টাইম যাবে হাইড্রোজেন পারঅক্সাইড আগে ছিল 0.1 মোল পার লিটার, টাইমের সাথে সাথে এটা হয়ে গেছে আরো কমে গেছে 0.01 মোল পার লিটার হয়ে গেছে, এটা 1 মিনিটে হয়েছে। সো আমাকে বলছে এই বিক্রিয়ার হার কত, এই বিক্রিয়ার হার কত, ঠিক আছে। তাহলে বিক্রিয়ার হার আমরা কিভাবে জানি, আমরা জানি বিক্রিয়ার হার বা রেট অফ রিয়াকশন ইংলিশে এভাবে লেখা যায়, এটা হচ্ছে উপরে হচ্ছে ঘনমাত্রা, এই যে ঘনমাত্রার পরিবর্তন, আর নিচে হচ্ছে সময়ের পরিবর্তন। সো এখান থেকে দেখো ঘনমাত্রার পরিবর্তনটা কত আসছে, ঘনমাত্রার পরিবর্তনটা আসছে 0.1 থেকে 0.01 হয়ে গেছে, তাহলে এটা আমরা লেখা যায় 0.1 মাইনাস 0.01, আর টাইম কত ভাইয়া, টাইম হচ্ছে 1 মিনিট। সো 1 মিনিট মানে 60 সেকেন্ড আমরা বসাই দিলাম। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি মোটামুটি এরকম একটা ভ্যালু আসে 0.1 মাইনাস 0.01, 0.1 মাইনাস 0.01, তাই না। সো এটা তোমরা অবশ্যই হাতে করবা। ওকে, সো ঠিক আছে, এটা আমাদের মোটামুটি অ্যাজাম্পশন করলে 0.09 আসে, এটা হাতে করা যাবে, সমস্যা নাই, আর নিচে আসবে 60। সো এরকম একটা অবস্থায় যখন আসবে তুমি রেখে দিলে নাম্বার পাবা, অসুবিধা নাই, বাট যদি আরেকটু সিম্পলিফাই করো ব্যাপারটা একটু সুন্দর হয়। যেমন তুমি এই 0.09 কি ইচ্ছা করলে কি লিখতে পারো, 9 লিখতে পারো, ফ্র্যাকশনটা উঠাই দিলা। সো 9 যদি লিখো, তুমি কত বাড়ায় লিখছো ভাইয়া, বাড়ায় লিখছো হচ্ছে একের, এই দেখো 2 ঘর দশমিক সরাই দিছো, মানে এরকম আলটিমেটলি 2 ঘর দশমিক সরাই দিছো, তার মানে আলটিমেটলি তোমাকে আরো এই জিনিসটাকে ব্যালেন্স করতে হবে। তাহলে তুমি কি করবে, 10 টু দি পাওয়ার -2 দ্বারা মাল্টিপ্লাই করবা, ব্যাপারটা এরকম আসবে। আর 60 কে তুমি কি লিখতে পারো, 60 কে লিখতে পারো 6 × 10, লেখা যায় না 60। এখন চিন্তা করো, এখন তুমি খুব ইজিলি হিসাব করতে পারো যে 9/6 এটাকে একদিকে রাখলা, মানে আমি তোমাকে হাতে ক্যালকুলেশনের জন্য কয়েকটা লাইন একটু বেশি দেখাচ্ছি, 9/6, আর এটাকে লিখতে পারো 10 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 10। সো 10 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 10, এই জিনিসটাকে কি লেখা যায় যে 10 তো আমার হচ্ছে ভিত্তি, আর পাওয়ার কি, এটা হচ্ছে 1, তাহলে ভাগ আকারে থাকলে পাওয়ার কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, তাহলে 10 টু দি পাওয়ার -2 -1 উপরে পাঠিয়ে দিলাম। তাহলে এটা কি হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে কাটাকাটি করলে 3 দিয়ে যদি কেটে ফেলো, এটা আসতেছে হচ্ছে আমাদের 3, এটা আসতেছে 2, 3/2 মানে হচ্ছে 1.5, তাহলে 1.5 × 10 টু দি পাওয়ার -3। এবং আমরা জানি বিক্রিয়ার হারের ইউনিট কি, মোল পার লিটার পার সেকেন্ড, কারণ উপরে মোল, নিচে হচ্ছে মোল পার লিটার, নিচে সেকেন্ড, তাহলে এটা লেখা যায় মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ভ্যালুটা, ঠিক আছে। হ্যান্ড ক্যালকুলেশন করতে পারি না, হ্যান্ড ক্যালকুলেশন এগুলো তো ইজি হ্যান্ড ক্যালকুলেশন, আমি দেখাইও দিলাম কিভাবে করতে হবে, ঠিক আছে। এই টেকনিকগুলো যত অ্যাপ্লাই করবে তত আস্তে আস্তে শিখতে পারবা ইনশাল্লাহ। সো এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার ছিল, আমরা আশা করি বুঝতে পারছি। সো আমাদের আরেকটা ম্যাথ ছিল এই টাইপ থেকে, সেটা হচ্ছে দেখো এখানে একটা রিয়াকশন দেওয়া আছে, 4 অণু অ্যামোনিয়া অক্সিজেনের সাথে রিয়াকশন করে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। সো এই হচ্ছে অবস্থা, দেখো এই রিয়াকশন দিয়ে বলছে এই বিক্রিয়ায় দেখো অ্যামোনিয়া অক্সিজেনের সাথে রিয়াকশন করে NO নাইট্রোজেন অক্সাইড এবং পানি উৎপন্ন করছে। এই বিক্রিয়ায় NO গঠনের হার 4 × 10 টু দি পাওয়ার -3। NO মানে কি, আমাদের হচ্ছে এই যে উৎপাদ গঠন হচ্ছে এত হারে, তাহলে আমাকে বলছে উৎপাদ যদি এত হারে গঠন হয়, তাহলে এখানে যে অ্যামোনিয়াটা আছে, অ্যামোনিয়ার রেট অফ রিয়াকশনটা কত বা বিক্রিয়ার হারটা কত, এবং আমাদের এখানে যে পানিটা আছে এই পানিটার বিক্রিয়ার হারটা কত। সো এই বিক্রিয়াটা পারার জন্য তোমাকে যেটা করা লাগবে, ফার্স্টেই বিক্রিয়ার হার সমীকরণটা লেখা শিখতে হবে। সো বিক্রিয়ার হার সমীকরণটা কিভাবে লিখে, দেখো আমাদের বিক্রিয়ার হার সমীকরণ লেখার সিস্টেম হচ্ছে এরকম যে ddt অফ NH3 যেটা আছে এটার ঘনমাত্রা নিব, বিক্রিয়ক যেটা আছে ঘনমাত্রা নিলাম। এখন এই যে এটা তো একটা বিক্রিয়ক, সো বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমে যায়, তাই আমি এটার সামনে একটা মাইনাস দিব।
আর সামনে যেই সংখ্যাটা আছে এটাকে উল্টাই দিব, তার মানে এটা 1/4 হবে, ইকুয়াল টু পরে আবার দিব ডিডিটি অফ এখানে যে অক্সিজেনটা আছে এটার আমি ঘনমাত্রা নিব, সো অক্সিজেন, এবং এইটা একটা কি বিক্রিয়ক না, সো বিক্রিয়ক যেহেতু এটার সামনে আমি ঘনমাত্রা কমে যাচ্ছে বলে মাইনাস দিব, কিন্তু এটা তো সামনে 1ই আছে, সো 1 কে উল্টাইলে 1/1ই আসে, এটা লিখলাম না, ইকুয়াল টু উৎপাদে কি আছে ডিডিটি অফ NO, এটার ঘনমাত্রা নিব, ঠিক আছে, এটার ঘনমাত্রা নিলাম, ওকে, এবং সামনে যেই সংখ্যাটা আছে এটারে আমি কি করব ভাইয়া, এটারে আমি উল্টাই দিব। এখন এটা কি উৎপাদ না, উৎপাদ কি ঘনমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটার সামনে আমি প্লাস দিব, ইকুয়াল টু আমি যেটা করব ডিডিটি অফ এখানে কি পানি আছে না, তাহলে পানির ঘনমাত্রা নিব, সামনে যেই সংখ্যাটা আছে সংখ্যাটাকে আমি উল্টাই দিব, আর এটা কি আমার উৎপাদ না বাড়তেছে, তাহলে এটার সামনে আমি প্লাস দিব। এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার। এখন তোমাকে বলছে এই যে এখানে যে এনোটা আছে এই এনোর রেসপেক্টে তোমার বাকিগুলো বের করতে বলছে। তো আমি যদি আমাদের যেহেতু এই ভ্যালুটা দেওয়া আছে এটার সাপেক্ষে NH3 এর বিক্রিয়া হার বের করতে বলছে, তাহলে চলো আমরা করি। এখন আমরা এই কাজটা করতে পারি যে -1/4 এর একটা কাজ করি, 1/4টাকে এখানে রাখি, আর এই যে এটা যেহেতু বিক্রিয়কের জন্য এটা এইভাবে লেখা যায় যে ডিডিটি অফ NH3 এটা মাইনাস, এইভাবে রাখলাম, ঠিক আছে, এই ভ্যালুটা আমি বের করব, ওকে, ইকুয়াল টু আমার হচ্ছে NO, এই পোর্শনটা নিলাম যে 1/4, আর এটা হচ্ছে উৎপাদ মানে কি ডিডিটি অফ NO, এবং উৎপাদ মানে ঘনমাত্রা বাড়তেছে, তাহলে এটা হচ্ছে প্লাস। এখন তুমি একটু খেয়াল করো ভাইয়া যে তোমার কাছে এই যে NO গঠনের হারটা এই ভ্যালুটা দেওয়া আছে, সো NO গঠনের হার কোনটা, এই যে ডিডিটি অফ NO এবং প্লাস সহ, মানে উৎপাদে প্লাস হয়, এইটুকুর ভ্যালু দেওয়া আছে, এইটুকুর ভ্যালু হচ্ছে 4 × 10⁻³ সো এটা আমরা এখন বসাই দিব, আর এখান থেকে বের করা লাগবে ডিডিটি অফ অ্যামোনিয়া মাইনাস, তাহলে আমি এখান থেকে যদি বের করি ডিডিটি অফ অ্যামোনিয়া, এবং যেহেতু এটা হচ্ছে কি ভাইয়া বিক্রিয়ক, দেখো বিক্রিয়ক, তাই এর সামনে মাইনাস সহ থাকবে, মাইনাস ইকুয়াল টু কি থাকবে এই 1/4, আর এই যে এই 1/4 কেটে যায়, ঠিক আছে, তাইলে আলটিমেটলি থাকে এইটুকের ভ্যালু দেওয়া আছে, এই যে এইটুকুর ভ্যালু কত দেওয়া আছে আমার হচ্ছে 4 × 10⁻³ আলটিমেটলি এটাই হচ্ছে আমার অ্যান্সার, ওকে। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমাদের ফার্স্টটার অ্যান্সার কত, ফার্স্টটার অ্যান্সার আমরা আশা করি বুঝে গেছি, ঠিক আছে, ফার্স্টটার অ্যান্সার আমরা বুঝে গেছি। সেকেন্ড আমাদের কি আছে, সেকেন্ড আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই ডিডিটি অফ এই যে NO থেকে স্টিমের উৎপাদন হার বের করতে বলছে। স্টিমের উৎপাদন হার কি, স্টিম কোনটা, এই যে এইটা, তাহলে এইটার সাথে এবার এইটার সম্পর্ক করা লাগবে, তাই তো, তাহলে আমরা লিখবো হচ্ছে 1/6 ডিডিটি অফ H2O, এটা যেহেতু উৎপাদ তাই সামনে ওই যে প্লাস সহ থাকবে, আর এখানে 1/4 প্লাস ডিডিটি অফ NO। সো এখন তোমাকে কি করা লাগবে, এইটুকু, এই যে স্টিমের উৎপাদন হার মানে এই যে এইটুকু বের করা লাগবে, ওকে। সো আমরা কি করব, আমরা করব হচ্ছে ডিডিটি অফ H2O, এটা যেহেতু উৎপাদ তাহলে এর সামনে এইটুকু মানে কি এটা হচ্ছে প্লাস সহ থাকবে, কি থাকবে প্লাস সহ থাকবে, ইকুয়াল টু আমরা কি করব এই যে 1/4 এদিকে আছে আর এই 1/6 ওদিকে চলে যাবে, তাহলে আলটিমেটলি এটা থাকবে 6/4 ইনটু এইটুকুর ভ্যালু কিন্তু দেওয়া আছে কত 4 × 10⁻³ 4 × 10⁻³, তাহলে আলটিমেটলি এই 4 কেটে যায়, এটা থাকে 6 × 10⁻³, এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। তো আমরা আশা করি ভাইয়েরা বুঝতে পেরেছি এই ধরনের ম্যাথগুলো কিভাবে করতে হয়, ক্লিয়ারলি আশা করি বুঝা গেছে। সো আমরা নেক্সটটাই চলে যাচ্ছি, আমাদের এটাও ডান। নেক্সটটাই হচ্ছে সাম্যাবস্থা কি, গ্রাফগুলো অঙ্কন করো। সো সাম্যাবস্থা কি গ্রাফগুলো যদি অঙ্কন করতে হয় তাহলে আমরা একটু দেখি সাম্যাবস্থা জিনিসটা কি। আমরা জানি সাম্যাবস্থা ক্রিয়েট হয় কি উভমুখী বিক্রিয়ায়। উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থা কখন ক্রিয়েট হয়, সাম্যাবস্থা মানে হচ্ছে আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার, সম্মুখমুখী বিক্রিয়ার হার মানে রেট অফ রিয়াকশন ইকুয়াল টু পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। সম্মুখমুখী বিক্রিয়ার রেট অফ রিয়াকশন ইকুয়ালস টু পশ্চাৎমুখী বিক্রিয়ার রেট অফ রিয়াকশন, বা এখানে সম্মুখমুখী বিক্রিয়ার হার ইকুয়ালস টু পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এইভাবে লিখে দিলেই হবে। এটাও লিখে দাও সম্মুখমুখী বিক্রিয়ার হার, তাইলেই হয়ে যায়, এত কাহিনী আর করব না।
তাহলে এটাই হচ্ছে সাম্যাবস্থা। ঠিক আছে, সাম্যাবস্থার গ্রাফগুলো যদি দেখাই তাহলে গ্রাফগুলো এত কাহিনী করবা না, গ্রাফগুলোর ক্ষেত্রে তিনটা গ্রাফ আছে, এদিকে টাইম দিবা, এদিকে ঘনমাত্রা দিবা, এদিকে টাইম দিবা, এদিকে ঘনমাত্রা দিবা, এদিকে টাইম দিবা, এদিকে ঘনমাত্রা দিবা। একটা হচ্ছে এইদিকে বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতেছে, উৎপাদের ঘনমাত্রা বাড়তেছে, এই জায়গায় যে তারা হচ্ছে অ্যামাউন্ট সমান হয়েছে এবং তারা সাম্যাবস্থা ক্রিয়েট হয়েছে। এই জায়গায় কি হতে পারে, উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে কমতেছে, বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতেছে, দেখো বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতেছে, উৎপাদের ঘনমাত্রা বাড়তেছে, এই পয়েন্টে যারা তারা সাম্যাবস্থা ক্রিয়েট হয়েছে, এই যে এটা হচ্ছে সাম্যাবস্থার পয়েন্ট। আর একটা হইতে পারে দুইজন ক্রস করে গেছে, বিক্রিয়কের ঘনমাত্রা কমে যাচ্ছে, উৎপাদের ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, এই পয়েন্টে যে তারা সাম্যাবস্থা ক্রিয়েট হয়েছে, এই যে এই পয়েন্টে। সো এই হচ্ছে তোমাদের তিনটা গ্রাফ আছে, আমরা আশা করি বুঝতে পারছি। এটা সাম্যাবস্থা ক্রিয়েট হয়েছে যে এখানে, এখানে হচ্ছে সাম্যাবস্থার ইংলিশ হচ্ছে ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম ক্রিয়েট হয়েছে এখানে, এটার সাম্যাবস্থা ক্রিয়েট হয়েছে হচ্ছে এখানে, এটার সাম্যাবস্থা ক্রিয়েট হয়েছে হচ্ছে এখানে। ঠিক আছে, সো মোটামুটি এই তিনটা গ্রাফ যে কোনো একটা আসতে পারে তোমার এক্সামে, তোমরা এগুলো একটু ভালো করে শিখবা। ফাতেমা আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার? অনেকদিন খবর টবর নাই, তুমি তো আসো হাওয়া হয়ে যাও, আবার মনে হয় চলে গেছো। সো তোমার কি অবস্থা, পড়ালেখার কি আপডেট একটু জানাইতে পারো ভাইয়াদের? অনেকদিন পরে দেখা, মানে আর কি লাইভে দেখা, আর কিছুই না। আচ্ছা, N2 + 3H2 2 অণু অ্যামোনিয়া প্রস্তুত করছে, এখানে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার শর্তগুলো লিখতে বলা হয়েছে। সো এইটা হচ্ছে লা শাতেলিয়ারের নীতির যেগুলো, এইগুলো হচ্ছে লা শাতেলিয়ারের নীতি দিয়ে ব্যাখ্যা করতে হয়, লা শাতেলিয়ারের নীতি দিয়ে ব্যাখ্যা করতে হয়। ঠিক আছে, লা শাতেলিয়ারের নীতি দিয়ে ব্যাখ্যা করা লাগে। এখানে কি কি ব্যাখ্যা আসবে, চাপ আসবে, তাপমাত্রা আসবে, আর একটা আসবে হচ্ছে ঘনমাত্রা। ঠিক আছে, তো প্রথম কথা, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন 2 অণু অ্যামোনিয়া প্রস্তুত করছে। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হচ্ছে একটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ এই বিক্রিয়ায় দেখবা ডেল্টা এস এর ভ্যালু নেগেটিভ থাকবে। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। সো আমি তাপমাত্রার প্রভাবে যদি আসি, এটা যেহেতু একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং তাপ উৎপাদী বিক্রিয়ায় কি হয়, তাপ উৎপাদী বিক্রিয়ায় তোমার যদি উৎপাদ, মানে এই যে ডান সাইডে উৎপাদটাকে বাড়াইতে হয়, তাহলে কি করা লাগবে, তোমার তাপমাত্রাটাকে কমানো লাগবে। সো তাপমাত্রা কমাবো। আচ্ছা, চাপের ব্যাপারটা কি, চাপের ব্যাপারটা শিখাই দিচ্ছি, তুমি এখানে ডেল্টা এন বের করবা। এই বিক্রিয়ার ডেল্টা এন মানে কি, ডেল্টা এন মানে উৎপাদের মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা কত 4 ইকুয়ালস টু -2। যদি দেখো -2, তাহলে মনে করবা উল্টা ঘটনা চিন্তা করবা, -2 দেখলে পজিটিভ ঘটনা চিন্তা করবা, তাহলে -2 পাইছো না, তাহলে পজিটিভ ঘটনা কি, পজিটিভ মানে কি চাপ বাড়াবা, তাহলে চাপ বৃদ্ধি করবা। ঠিক আছে, এখানে নেগেটিভ দেখলে পজিটিভ চিন্তা করবা, তাহলে চাপ বৃদ্ধি করবা, এখানে পজিটিভ দেখলে নেগেটিভ চিন্তা করবে, তখন চাপ কমাই দিবা। আর ঘনমাত্রার ব্যাপারটা কি, অলওয়েজ মনে রাখবা যে উৎপাদ বাড়াইতে গেলে, উৎপাদ বৃদ্ধি করতে গেলে, অর্থাৎ প্রোডাকশন বাড়াইতে গেলে, উৎপাদের ঘনমাত্রা বাড়াইতে গেলে এখানে যে বিক্রিয়কগুলো আছে এগুলো বেশি বেশি নিতে হবে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইতে হবে, যেমন নাইট্রোজেনের ঘনমাত্রা আর হচ্ছে আমার হাইড্রোজেনের ঘনমাত্রা, এই দুটার ঘনমাত্রা বাড়াইতে হবে। আর আমাদের যে অ্যামোনিয়া আছে, এখানে যে অ্যামোনিয়াটা আছে, এটা উৎপাদন হইলে বিক্রিয়া পাত্র থেকে সরাই ফেলতে হবে, এটার ঘনমাত্রা কমাইতে হবে, তাহলে এখানে উৎপাদন বাড়বে। সো আলটিমেটলি এটাই হচ্ছে ব্যাখ্যা। আমি একটু বলে দিই যে তোমাদের যদি কখনো তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য বলে, তাহলে তাপমাত্রা কমাবা, কারণ এখানে তাপ উৎপন্ন হচ্ছে। তাপহারী বিক্রিয়ার জন্য হলে তাপমাত্রা বাড়াবা, তাহলে তুমি উৎপাদন করতে পারবা বেশি, প্রোডাকশন বেশি হবে। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। সো আমরা নেক্সটে যাই। নেক্সট আমাদের টাইপ 3 সাম্যাঙ্ক থেকে আসছে কেপি এবং কেসি রিলেটেড প্রবলেমগুলো। ঠিক আছে, সো কেপি এবং কেসি রিলেটেড প্রবলেমগুলো আমরা একটু চলো করি। কালকে কেমিস্ট্রি এক্সাম, আচ্ছা এক্সাম ছিল তাই লাইভে আসতে পারি নাই, আচ্ছা সমস্যা নাই। কালকে কেমিস্ট্রি এক্সাম, যেহেতু একটু ভালোভাবে যেভাবে আমাদের সাজেশনগুলো দেওয়া হয়েছে বা যেভাবে পড়ানো হয়েছে সেভাবে একটু প্রিপারেশন নাও, ইনশাল্লাহ ভালো কিছুই হবে, ইনশাল্লাহ ভালো করবা তুমি। ঠিক আছে, সেইভাবে কিছু প্রিপারেশনটা নাও। ওকে, আচ্ছা ভ্যান টপের সমীকরণটি লিখো। সো ভ্যান টপের সমীকরণটা আমাদের আশা করি মুখস্থ আছে, আমি একটু পড়াই দিই। ভ্যান টপের সমীকরণটা হচ্ছে এরকম যে লন কেপি বা কেসি, যেটা ইচ্ছা দাও, ইকুয়ালস টু -del(H/R) * 1/T + C। সো এই হচ্ছে ভ্যান টপের সমীকরণ। তাপমাত্রার সাথে সাম্যাঙ্কের পরিবর্তন, গ্রাফ অঙ্কন করো। সো এটা যদি শুধু ভ্যান টপের সমীকরণ থেকে আঁকো, সেটা হয়ে যায় তাপহারী গ্রাফের জন্য, তাপহারী। সো তাপহারীর ক্ষেত্রে আমরা জানি ভাইয়া কি হয়, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি ডেল্টা এস এর ভ্যালু কি থাকে ভাইয়া, নেগেটিভ থাকে।
সরি পজিটিভ থাকে। আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি আমাদের ডেল্টা এস এর ভ্যালু কি থাকে ভাইয়া, পজিটিভ থাকে। সরি আমি বারবার উল্টা বলতেছি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর ভ্যালু নেগেটিভ থাকে, তাই না, এটা তো জানি। সো তুমি যদি ভ্যান টপের ইকুয়েশনটার দিকে একটু খেয়াল করো যে লন কেপি ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ বাই আর 1/t প্লাস সি, এই যে সমীকরণটা আছে এই সমীকরণে যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় আবার নেগেটিভটা বসাও ডেল্টা এসে, তাহলে এই নেগেটিভ আর এই নেগেটিভ পজিটিভ হয়ে যায়। তখন তাপ উৎপাদী বিক্রিয়ায় সমীকরণটা দাঁড়ায় এরকম যে লন কেপি ইকুয়ালস টু শুধু ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। ঠিক আছে, এই যে নেগেটিভ ছিল এখানে তাপ উৎপাদিত নেগেটিভ, দুইটা মিলে পজিটিভ হয়ে গেছে। আর তাপ হারিতে কি হয়, লন কেপি ইকুয়ালস টু এখানে তাই ডেল্টা এস ছিল নেগেটিভ, এই যে নেগেটিভ, এই সরি এখানে ডেল্টা এস এর ভ্যালু পজিটিভ আর এখানে হচ্ছে নেগেটিভ পজিটিভে কি হয়, নেগেটিভই থাকে, যেটা ছিল ওটাই থাকে। সো এটা হচ্ছে মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। সো এই হচ্ছে তোমার মোটামুটি দুইটা অংশ। এখন আমি একটু গ্রাফ দেখে নিই। সো গ্রাফ হচ্ছে এরকম, ধরো তোমাকে যেটা করা লাগবে, এই যে এখানে যদি গ্রাফ দেখো, সো এদিকে হচ্ছে তোমার এই 1/t কে বসাবো এক্স অ্যাক্সিসে, আর এদিকে আমি লন কেপি কে বসাবো, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসে। ঠিক আছে, তাহলে আমি ওয়াই অ্যাক্সিসে লন কেপি বসাইছি, এক্স অ্যাক্সিসে 1/t বসাইছি, বাকি সি কনস্ট্যান্ট আকারে থেকে গেল। ক্লিয়ার? আর এই জায়গায় যে সামনে যেই সংখ্যাটা আছে এটা কি, এম মানে ঢাল, তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এটা কি মূল বিন্দুগামী না, এটা মূল বিন্দু থেকে সি পরিমাণ উপর দিয়ে যাবে, মূল বিন্দু থেকে উপর দিয়ে যাবে, এবং এটা যেহেতু পজিটিভ তার মানে এটা উপরের দিকে যাবে। এই যে এরকম একটা গ্রাফ হবে। ঠিক আছে, এরকম একটা গ্রাফ হবে। বা তুমি গ্রাফটা এইভাবেও দেখাইতে পারো, ধরো এই যে গ্রাফটা তুমি একটু উপর দিয়ে এইভাবে দেখাইতে পারো। সো আমি ওইভাবে দেখাচ্ছি না, আমি একটু মূল বিন্দু থেকে উপর দিয়ে এইভাবে দেখাই দিলাম। ওকে, এটাই আসো, এটা যদি আমি লন কেপি যেটা আছে এটাকে ওয়াই অ্যাক্সিসে বসাইলাম, আর 1/t যেটা আছে এটাকে আমি এক্স অ্যাক্সিসে বসাইলাম, তাহলে এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার প্লাস সি, সামনে যেটুক আছে এটা হচ্ছে আমার সেই এম। y ইকুয়ালস টু mx প্লাস সি আবারও আসতেছে। সো এই যে m এটা হচ্ছে ঢাল, এখন দেখো ঢালটা হচ্ছে কি নেগেটিভ সাইন, তার মানে এটা মূল উপর দিকে গেছিল, এটা কিন্তু উপর দিকে যাবে না, এটা এরকম নিচ দিয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার মোটামুটি সাম্যাবস্থার গ্রাফগুলো। এখন তুমি চিন্তা করো, এত কথা চিন্তা করার দরকার নেই, গ্রাফ থেকে ব্যাখ্যা করা যায়, বাট তুমি মনে রাখবা তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াবো না কখনো। এখানে যদি তাপমাত্রা বাড়ায় উল্টা ঘটনা হবে, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমাইলে আমার সাম্যাঙ্ক কেপি আর কেসি যে দুইটা বাড়ে, এটা মনে রাখবো। আর তাপহারি বিক্রিয়ায় হচ্ছে তাপমাত্রা বাড়ানো লাগবে, তাহলে আমার কেপি আর কেসির ভ্যালুটা বাড়বে। সো এটা রিটেনের জন্য যেমন ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এরকম ভাবে কোশ্চেনটা আসতে পারে যে আমাদের সাম্যাঙ্কগুলো এমসিকিউ এ কি আসতে পারে, সাম্যাঙ্ক নিচের কোনটির উপর নির্ভর করে, বা সাম্য ধ্রুবক নিচের কোনটির উপর নির্ভর করে, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, বিক্রিয়কের পরিমাণ ইত্যাদি অনেক কিছু। মনে রাখবা সাম্যাঙ্ক অনলি টেম্পারেচারের উপর, শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, সেটা প্রমাণ করে ভ্যান টপ। সো ভ্যান টপের ইকুয়েশন সহ তাপ উৎপাদী তাপহারির গ্রাফগুলো দেখানো হয়েছে। সো ঢালগুলো হচ্ছে দেখো, এখানে ঢাল যদি তুমি খেয়াল করো, এই যে এটা মাইনাস ডেল এইচ বাই আর, এটা হচ্ছে তোমার ঢালের ভ্যালু। এটা তাপ হারির ক্ষেত্রে, তাপ উৎপাদীর ক্ষেত্রে শুধু ডেল এইচ বাই আর পজিটিভ, এই জন্য উপরের দিকে গেছে, তাপ হারির ক্ষেত্রে নেগেটিভ, এই জন্য নিচের দিকে গেছে। সো আমাদের সাথে কারা কারা আসো একটু দেখি। কাল যেহেতু কেমিস্ট্রি এক্সাম তাই লাইভে আসছি। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। সীমা আক্তার খুব খুশি হইতেছে, বুঝতেছে হয়তো ক্লাসটা। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের আর একটা কোশ্চিন দেওয়া আছে। এখানে হচ্ছে একটা কোশ্চিন বলা আছে যে 425 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 মোল আয়োডিন, এটা হচ্ছে 15 মোল আয়োডিন। 15 মোলের এখানে আবার একটা 2 কোথা থেকে আসলো, এটা হবে না, 15 মোল আয়োডিন আর কি। ঠিক আছে, 15 মোল আয়োডিন এবং 5 মোল হাইড্রোজেন বিক্রিয়া করছে। 1 লিটার পাত্রে বিক্রিয়া করে 10 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে কেপি আর কেসি এর মান বের করতে বলছে। সো আশা করি কেপি কেসির জিনিসগুলো তোমরা বুঝো, তো সমস্যা নাই। তো আমরা দেখো এখানে হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিনের রিয়াকশন হচ্ছে, হাইড্রোজেন প্লাস আয়োডিনের রিয়াকশন হয়ে 2 হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে। তো এখানে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে কি ছিল, হাইড্রোজেন ছিল হচ্ছে আমার 5 মোল ইনিশিয়াল অবস্থায়, টি সমান 0 সেকেন্ডে হাইড্রোজেন ছিল বলা আছে 5 মোল, আয়োডিন ছিল বলা আছে হচ্ছে 15 মোল। আর হাইড্রোজেন আয়োডাইড ইনিশিয়াল অবস্থায় কি উৎপন্ন হয় না, একদম জিরোতে, 0 মোল। এখন তুমি যত টাইম যাবে সাম্যাবস্থায়, টি সমান ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় আমাদের কি হয়,
আমাদের হাইড্রোজেন আয়োডাইড বেশি বেশি উৎপন্ন হয়। ধরে নাও এই বিক্রিয়ায় বিয়োজন মাত্রা আমরা ধরে নিচ্ছি হচ্ছে আলফা, ধরে নিচ্ছি এই বিক্রিয়ার বিয়োজন মাত্রা হচ্ছে আলফা। তাহলে এই বিক্রিয়ায় যদি আলফা হয় বিয়োজন মাত্রা, তাহলে এই হাইড্রোজেন আমাদের আলফা পরিমাণে ভাঙছে। হাইড্রোজেন কি পরিমাণে ভাঙছে? আলফা পরিমাণে ভাঙছে। তাহলে আমাদের হাইড্রোজেন আয়োডাইড কি হয়েছে? আলফা পরিমাণে উৎপন্ন হয়েছে। তাহলে এই জায়গায় আমার আলটিমেটলি উৎপন্ন হয়েছে কত? আলফা। 2 মোলের জন্য 2 আলফা। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন আয়োডাইড ঠিক কতটুকু পরিমাণে বের হয়ে গেছে এখান থেকে? হাইড্রোজেন আয়োডাইড বের হয়ে গেছে 5 মাইনাস আলফা পরিমাণে। সি দ্বারা কি প্রকাশ করে? সি দ্বারা প্রকাশ করে হচ্ছে ঘনমাত্রা। সি দ্বারা প্রকাশ করে হচ্ছে ঘনমাত্রা, আর সি দ্বারা প্রকাশ করে ঘনমাত্রা, আর পি দ্বারা প্রকাশ করে হচ্ছে আংশিক চাপ। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমাদের হচ্ছে 5, তাহলে আলফা পরিমাণে যদি ভাঙে তাহলে এটা হয়ে যায় 5 মাইনাস আলফা, অবশিষ্ট থাকে। আগে ছিল 5, এখন ভেঙে গেছে আলফা, তাহলে অবশিষ্ট আছে 5 মাইনাস আলফা। এটা আগে ছিল 15, এখন ভেঙে গেছে কত? আলফা, তাহলে 15 মাইনাস আলফা এখানে অবশিষ্ট থাকে। এখন দেখো এটা কোশ্চিনে বলা আছে যে আমার সাম্যাবস্থায় উৎপন্ন হয়েছে কতটুকু? উৎপন্ন হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে 10 মোল। তাহলে 10 মোল উৎপন্ন হচ্ছে, আবার উৎপন্ন হচ্ছে 2 আলফা। তাহলে আমি প্রশ্ন মতে বলতে পারি 2 আলফা ইকুয়ালস টু 10 মোল। তাহলে আলফা ইকুয়ালস টু কি? 10 ভাগ 2, 5 মোল। তাহলে এই যে আলফার ভ্যালুটা পেয়ে গেলা, এই ভ্যালুটা এখন এই জায়গায় বসায় দাও। তাহলে 5 মাইনাস 5, তাহলে হাইড্রোজেন অবশিষ্ট থাকে হচ্ছে 0। এটা যদিও একটু মানে অসম্ভব, তাই আমরা একটা কাজ করি, এটা আসলে 6 মোল দিয়ে দিই। হ্যাঁ, হাইড্রোজেন বলে দিই হচ্ছে 6 মোল, হাইড্রোজেন বলে দিলাম 6 মোল। তাহলে এটা থাকে 6 মাইনাস আলফা, তাহলে এটা অবশিষ্ট থাকে 6 মাইনাস 5, মানে এখানে হচ্ছে 1 মোল। আর এখানে থাকে 15 মাইনাস 5, মানে এটা অবশিষ্ট থাকে 10 মোল। ঠিক আছে, আর এটা তৈরি হয় হচ্ছে 2 আলফা। 2 আলফা মানে কি? 2 আলফা মানে যতটুকু উৎপন্ন হচ্ছে 10 মোল, তাহলে এই 2 আলফা মানে হচ্ছে আমার 10 মোল। তাহলে এখন কেসি মানে কি? কেসি মানে হচ্ছে ঘনমাত্রার রেসপেক্টিভে সব প্রকাশ করতে হবে। তাহলে কেসি ইকুয়ালস টু আমার দাঁড়াবে, কেসি ইকুয়ালস টু দাঁড়াবে উপরে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা। সো উৎপাদ কে আছে? এইটা। হাইড্রোজেন আয়োডাইড, এইটার হচ্ছে ঘনমাত্রা নিলাম। ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেট দিবা, দাও। এখন এই যে সামনের সংখ্যাটা পাওয়ারে তুলে দিবা, এই হচ্ছে উপরে উৎপাদের ঘনমাত্রা এবং সামনের কোএফিসিয়েন্ট পাওয়ারে তুলে দিব, সহগ পাওয়ারে তুলে দিব। নিচে বিক্রিয়কগুলা, তো বিক্রিয়ক আছে হাইড্রোজেন এবং আয়োডিন। তো হাইড্রোজেনের ঘনমাত্রা দিয়ে দিলাম, আয়োডিনের ঘনমাত্রা দিয়ে দিলাম। সামনে কি আছে? 1 1 করে আছে, 1 গুলো পাওয়ারে তুললে আর কিছুই চেঞ্জ হয় না, সো 1ই থাকলো। এখন আসো হাইড্রোজেনের ঘনমাত্রা কিভাবে বের করব? ঘনমাত্রা বের করার সিস্টেম হচ্ছে ভাইয়া মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। আমরা জানি নতুন সিয়াম ভাইয়া n সমান s ইন্টু v, তাহলে এখানে s সমান কি? n বাই v। তার মানে এখানে তুমি মোল সংখ্যা তো সবারই পাইছো, সাম্যাবস্থায় মোল সংখ্যা এটার 1 মোল, এটার 10 মোল, এটার 10 মোল। সো মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনমাত্রা পাবা। তাহলে মোল সংখ্যা কত? হাইড্রোজেন আয়োডাইডের 10 মোল, সাম্যাবস্থায় হচ্ছে 10 মোল, 10 মোল। তাহলে 10 মোল সংখ্যা ডিভাইডেড বাই ঘনমাত্রা কত? সরি, আয়তন কত? আয়তন হচ্ছে 1। তাহলে 10 বাই 1 আমি দেখাই দিচ্ছি, ডিভাইড স্কয়ার, মানে আলটিমেটলি 10 এর স্কয়ার, বাট বোঝার জন্য। আচ্ছা, হাইড্রোজেনের কত? ইকুইলিব্রিয়াম, মানে সাম্যাবস্থায় কি আছে? 1 মোল অবশিষ্ট আছে। তাহলে 1, আর হচ্ছে আয়তন কত? 1। আয়োডিনের কতটুকু আছে? সাম্যাবস্থায় 10 মোল অবশিষ্ট আছে, তার মানে 10 ডিভাইডেড বাই 1, তার মানে এটা থাকতেছে আলটিমেটলি 100 ডিভাইডেড বাই 10, 100 ডিভাইডেড বাই 10। তাহলে 100 ডিভাইডেড বাই 10 করলে আলটিমেটলি এই ভ্যালুটা আসতেছে 10। তার মানে কেসির ভ্যালু আসতেছে কত ভাইয়া? 10। সো কেসির ভ্যালু আমরা কি পেয়ে গেলাম? 10। মনে রাখবা এই বিক্রিয়ায় দেখো তো ডেল্টা এন এর ভ্যালু কত? এই বিক্রিয়ায় ডেল্টা এন এর ভ্যালু হচ্ছে উৎপাদে গ্যাসীয় অণু কত? 2 মোল, 2 মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় অণু কত? 1 1 2 মোল। তাহলে ডেল্টা এন ইকুয়ালস টু 0। আমরা জানি যে এই বিক্রিয়ায় ডেল্টা এন এর ভ্যালু 0 হয়, সেই বিক্রিয়ায় কেপি ইকুয়ালস টু কেসি। তার মানে কেপি ইকুয়ালস টু কেসি ইকুয়ালস টু ভ্যালু কত? 10। এই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, আলটিমেটলি আমরা বুঝতে পারলাম এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের কি অ্যান্সার। তো আমরা আশা করি এই জিনিসটা বুঝছি। এখন এখানে আমাদের একটা সূত্র একটু মনে রাখা লাগবে যে কেপি সমান কেসি আরটি টু দি পাওয়ার ডেল। এখানে আসলে আর জায়গা নাই, উপর দিয়ে একটু লিখে দিই, কেপি সমান কেসি আরটি টু দি পাওয়ার ডেল। এটা কি দেখা যাবে?
এখানে লিখে দিই, ফাঁকা তো আছে এটা। এই সূত্রটা একটু মনে রাখবা, হ্যাঁ এই সূত্র দিয়ে আলটিমেটলি এই যে কেপির ভ্যালু আর কেসির ভ্যালু 10 আমি বের করছি। ওকে, এই ধরনের ম্যাথগুলো একটু প্র্যাকটিস করে যাওয়া আসতে পারে, একদমই ইজি ম্যাথ ছিল। আচ্ছা, তো আমরা পরবর্তীতে টাইপ 4-এ চলে যাচ্ছি। টাইপ 4-এ আমাদের পিএইচ পিওএইচ সংক্রান্ত কিছু সমস্যাবলী আছে, চলো এইগুলো আমরা একটু দেখি। সো পিএইচ পিওএইচ সংক্রান্ত সমস্যাবলী, আমাদের পরিমাণগত রসায়ন যেটা আছে এখানে আমরা সব ধরনের মিক্সচারগুলো একটু ভালোভাবে দেখি, বাট এই জায়গায় আমরা যেটা স্পেশাল একটা থিওরি শিখি সেটা হচ্ছে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের জন্য। সো দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের জন্য তোমার কিন্তু আসতে পারে একটা সূত্র বা একটা বলতে পারে যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটি লিখো বা আলোচনা করো, এটা কিন্তু আসতে পারে। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র বলতে কি বুঝো বা লিখো এটা, হ্যাঁ এক্সপ্রেশনগুলো আসতে পারে। আর এইটা দিয়ে আমাদের যে ম্যাথটা আছে সেটা চলো আমরা করে ফেলি। আমাদের বলছে যে 0.01 মোলার ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণে ওই অ্যাসিডের শতকরা বিয়োজন মাত্রা 4% হলে দ্রবণের পিএইচ কত। সো এই ধরনের ম্যাথে আমরা জানি পিএইচ কেমনে বের করে, পিএইচ বের করা, এটা একটা অ্যাসিড তাহলে পিএইচই বের হবে। পিএইচ এর সূত্র হচ্ছে মাইনাস লগ অফ, আমরা জানি হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। সো হাইড্রোনিয়াম বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তুমি এভাবে দিতে পারো, এই। এখন এটা যদি দুর্বল অ্যাসিড হয়, সো দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে এই মানটা কেমনে বের করে, দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে এই মানটা বের করে হচ্ছে আমাদের বের করার সিস্টেম হচ্ছে আলফা ইন্টু সি, আলফা ইন্টু সি, এটা হচ্ছে একটা সূত্র। যেমন হাইড্রোনিয়াম আয়ন ইকুয়ালস টু আলফা ইন্টু সি, এটা একটু মনে রাখবা যে আমাদের হাইড্রোজেন আয়নের ভ্যালু ইকুয়ালস টু আলফা ইন্টু সি। তাহলে এখানে দেখো আলফার ভ্যালু কি আছে, আলফার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 4%, তার মানে 4% মানে কি 4/100। আর সি এর ভ্যালু কি দেওয়া আছে, সি এর ভ্যালু মানে ঘনমাত্রা দেওয়া আছে 0.01। সো 0.01 মানে এটাকে লেখা যায় হচ্ছে 1 × 10⁻², 1 × 10⁻²। সো আলটিমেটলি এটাকে লেখা যায়, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার কি ভাইয়া, এটা 10⁴/100 মানে কি 10⁻², এটা নিচেও 10⁻², উপরেও 10⁻², তাহলে আলটিমেটলি 10⁻⁻4 এটার ভ্যালু আসে। ঠিক আছে, হ্যান্ড ক্যালকুলেশন আশা করি বুঝতে পারছো। তাহলে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা যেটা পাইলা, এই জিনিসটাই তুমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা এখানে বসাই দাও, তাহলে মাইনাস লগ অফ 4 × 10⁻⁻4। ওকে, সো 4 × 10⁻⁻4 এই জিনিসটা আমার আশা করি আসছে। এখন তোমার তাহলে এই জিনিসটা করা লাগবে। সো এইটা আসলে কি মিনিং করে, এটা কি কেউ হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো এই জিনিসটা 4 × 10⁻⁻4। সো এটা 4 × 10⁻⁻4 কে তুমি এইভাবে লিখতে পারো যে মাইনাস লগ অফ 4 × 10⁻⁻4 মানে 0.304, এটা লেখা যায় 0.304। ওকে, সো এখন আমরা একটা শর্টকাট জানতাম যে যদি আমার দশমিকের পরে কোনো একটা শেষের লাস্টে 1 থাকে, যদি লাস্টে 1 থাকে, ঠিক আছে, যদি আমার কখনো দশমিকের পরে লাস্টে 1 থাকে তাহলে আমার সিস্টেমটা এরকম ছিল যে তাহলে আমার দশমিকের পরে যেই কয়টা ডিজিট থাকে পিএইচ তত হয়। এখন এখানে 1 তো নাই কিন্তু আছে 4, ধরে নাও এখানে 1 আছে, ধরে নাও এই ভ্যালুটা আছে 0.123 এরকম, তাহলে পিএইচ এর ভ্যালু কি হবে, দশমিকের পর লাস্টে 1 আছে লগের মধ্যে, তার মানে আমার শর্টকাটটা কি ছিল, যদি লাস্টে 1 থাকতো তাহলে দশমিকের পর কয়টা ডিজিট আছে, 1টা 2টা 3টা 4টা, পিএইচ তো 4টা, 4, তাহলে 4 লিখলাম। ওকে, ধরে নিছি 1 আছে, আসলে তো 1 নাই, আছে কত, আছে হচ্ছে 4, তাহলে এই 4টা মাইনাস লগ 4 আকারে মাইনাস করতে হবে। তাহলে আগে আমি ধরে নিলাম এটা আমার কত আছে, 1 আছে, ধরে নিছি এটা, বাট আলটিমেটলি তো নাই, তাহলে আমি কি করছি, ধরে নিলে 4 আসে, এবার মাইনাস কি করব, লগ আসলে যেটা আছে 4, তাহলে আলটিমেটলি 4 মাইনাস লগ 4 এর ভ্যালু হচ্ছে 0.6। সো লগ 1 থেকে 10 মাস্ট মুখস্থ করে এক্সাম হলে যাবা, ঠিক আছে, নাহলে কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন পারবো না। ওকে, তাহলে এটা আমার ভ্যালু আসবে 3.4। সো এটাই হবে আমার হচ্ছে অ্যান্সার। সো আমরা আশা করি বুঝতে পারছি এই ম্যাথটার আসলে বইয়ের মধ্যে এতটুকু ছিল, বইয়ের মধ্যে ছিল হচ্ছে এতটুকু, এইটুকু জানতে চাইছিল বইয়ের মধ্যে থেকে, ঠিক আছে, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এছাড়াও আমাদের আলফা বের করার আরেকটা সূত্র আছে, বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করার আরেকটা সূত্র হচ্ছে এরকম, আরো কিছু সূত্র তোমার কাজে লাগবে যেটা আমি এই জায়গায় লিখে দিচ্ছি, এই যে এই জায়গায়। যেমন আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা একটা শিখলাম যে আলফা ইন্টু সি, আলফা ইন্টু সি, এই আলফা বের করার একটা সূত্র আছে, আলফা, এই আলফা বের করার সূত্র হচ্ছে আলফা ইকুয়ালস টু √অ্যাসিডের বিয়োজন ধ্রুবক Ka/C,
ঠিক আছে। যদি এটা অ্যাসিড হয় তাহলে Ka ডিভাইডেড বাই সি। সেম ভাবে ক্ষার হইলে কি হাইড্রোজেন আয়ন বের করবা না, হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা বের করবা, তখন এটা আলফা ইন্টু সি। সো ক্ষারের ক্ষেত্রে আলফা বের করার সিস্টেম হচ্ছে আলফা ইকুয়ালস টু √Kb ডিভাইডেড বাই সি। বুঝতে পারছি আশা করি, ঠিক আছে। সো এই সূত্রগুলো একটু মনে রাখবা, তাহলে ইজিয়ার হবে পরবর্তী ক্যালকুলেশনগুলা। ওকে, সো ভাইয়ারা আমরা কি বুঝতে পেরেছি? সো যাদের আলটিমেটলি দরকার তারা ক্লাসটা করতেছি। আর আজকে এবং গতকালকে মিলায় যেউ ডি ইউনিট এক্সাম হয়ে গেছে। সো যেউ ডি ইউনিট এক্সাম যারা দিছো, যাদের খারাপ হয়েছে তারা হতাশ হওয়ার কিছু নাই, আর যাদের ভালো হয়েছে তাদের জন্য অনেক বেশি হচ্ছে শুভকামনা থাকলো, কারণ 1 থেকে 2 দিনের মধ্যে রেজাল্টটা দিয়ে দেয়, আগামীকালকে রেজাল্ট দিয়ে দিবে দেখবা। সো জেইউ এর ক্ষেত্রে যেটা বলবো, জেইউ এ যদি তোমার এক্সামটা খারাপ হয়ে থাকে তাহলে সামনের যে এক্সামগুলো আছে কোন কারণে খারাপ হয়েছে সেই জিনিসটা যতটুকু রিকভার করা যায় ততটুকু রিকভার করার ট্রাই করব, ঠিক আছে। আর এখনো অ্যাডমিশন জার্নি যে শেষ হয়ে গেছে ব্যাপারটা এমন না, সামনে ঢাবি আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, এরপর হচ্ছে এগ্রি পরীক্ষা আছে, জিএসটির পরীক্ষা আছে। সো একটা হিউজ পোর্শনের এক্সাম বাদ আছে, সাস্টের এক্সাম আছে, আইওটির এক্সাম আছে। সো একদমই হতাশ হওয়া যাবে না। হতাশ না হয়ে যখনই মনে হবে হতাশ, তখনই তোমাকে হচ্ছে নতুনভাবে রিসার্চ হইতে হবে। তুমি টাইম যে নষ্ট করছো, টাইম আসলে ফিরে পাবা না এই টাইমটা, এটা মাথায় রেখে আবার প্রিপারেশনে জোর দিতে হবে, ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয় ভাইদেরকে জানাইতে হবে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আমরা তাহলে এই ম্যাথটাও করে ফেললাম। এরপরে আমাদের একটা বাফার দ্রবণের ম্যাথ আছে। বলছে সম আয়তনের 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড এবং 0.1 মোলার সোডিয়াম ইথানয়েড, অর্থাৎ এটা হচ্ছে একটা আমার কি লবণ, মানে একটা এটা হচ্ছে আমার একটা অ্যাসিড, এবং এই অ্যাসিডটা হচ্ছে দুর্বল অ্যাসিড, হ্যাঁ। এবং এখানে যেটা আছে এই দুর্বল অ্যাসিডের একটা লবণ এখানে দেওয়া আছে, এটা হচ্ছে তার সর, হ্যাঁ। এই দুইটার ঘনমাত্রা সেম বলা আছে। বলছে দ্রবণের পিওএইচ কত, পিওএইচ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা একটা অ্যাসিড দুর্বল অ্যাসিড, মানে এটা একটা দুর্বল বাফার। দুর্বল বাফার কেমন বাফার? অ্যাসিড, তার মানে এটা অম্লীয় বাফার। সো অম্লীয় বাফার থেকে তোমাকে পিওএইচ বের করতে বলছে। বি কেয়ারফুল, আগে তুমি বের করবা পিএইচ, তারপর পিওএইচ এ যাবা। তাহলে পিএইচ সমান কি? অ্যান্ডারসন হ্যাসেলবার্গের একটা সূত্র ছিল যে পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ অফ অ্যাসিডের ঘনমাত্রা, সল্টের ঘনমাত্রা, আগে সল্ট উপরে মনে রাখবা, সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড। এখন তাহলে আমরা একটু কাজ করি, দেখো পিএইচ ইকুয়ালস টু পিকে। এখন পিকে এর ভ্যালুকে এখানে দেওয়া আছে না, এখানে কে এর ভ্যালু দিছে। কে মানে কি? পিকে মানে কি? পিকে মানে হচ্ছে ভাই মনে রাখবা, পিকে মানে হচ্ছে মাইনাস লগ অফ কে, মাইনাস লগ অফ কে। তাহলে এই মাইনাস লগ এর মধ্যে কে এর ভ্যালুটা বসাই দাও। মাইনাস লগ অফ কে এর ভ্যালুটা কত আছে? 1 × 10⁻⁵, তার মানে 10⁻⁵ আলটিমেটলি। এই হচ্ছে ব্যাপার। লগের মধ্যে কি বসাবা? লগের মধ্যে উপরে সল্টের ঘনমাত্রা কত, ওই যে ওইটা হচ্ছে সল্ট 0.1 মোলার, সেম বলা আছে। তাহলে 0.1, ওকে। আর এখানে নিচে অ্যাসিডের ঘনমাত্রা কত, এটাও বলা আছে 0.1। সো বসাই দাও। আলটিমেটলি লগের মধ্যে কাটাকাটি 1 থাকে, log 1 এর ভ্যালু কত ভাই? 0। তাহলে এই পোর্শনটা টোটালি 0 হয়ে যায়, এই পোর্শনটা টোটালি 0 হয়ে যায়। আর আলটিমেটলি এই যে মাইনাস সামনে আছে আর 10⁻⁵ আছে, লগের মধ্যে যেটা পাওয়ারে থাকে ওটা সামনে চলে আসে। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যায় প্লাস, এটা হয়ে যায় 5, তাহলে এটা হয় +5, আর এটা হচ্ছে লগের log 1। log 1 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 5 + 0, আলটিমেটলি এটার পিএইচ এর ভ্যালু আসে 5। পিএইচ এর ভ্যালু আসে 5। পিএইচ আমাকে কি পিএইচ চাইছে না, আমার চাইছে পিওএইচ। আমি জানি পিএইচ প্লাস পিওএইচ সমান 14, তাহলে 14 থেকে মাইনাস করবা। তাহলে এখান থেকে আমি যেটা বলতে পারি যে পিওএইচ সমান 14 - 5, তাহলে আলটিমেটলি এটা কত আসে? 14 - 5, এটা আসে হচ্ছে 9, ঠিক আছে। সো এই ধরনের ম্যাথগুলো একটু করে যাইও, আসতে পারে এক্সামে। বিগত বছরে জিএসটিতে ডিরেক্ট আসছে এই ধরনের ম্যাথ। সো ঢাবির জন্য ইম্পর্টেন্ট আছে, ঢাবির জন্য আরেকটু যদি তোমার ক্যালকুলেশন ভিত্তিকও দিতে পারে কিন্তু, হ্যাঁ এটাও দিতে পারে। এরপর একটা থিওরিটিক্যাল কোশ্চিন আছে আমাদের, রক্তের বাফার সিস্টেম কি কি। আমরা জানি রক্তে 3 ধরনের বাফার কাজ করে, আমি আর লিখতেছি না সব, এগুলো তোমরা জানো। প্রোটিন বাফার, বাইকার্বনেট বাফার আর ফসফেট বাফার। সো এর মধ্যে বাইকার্বনেট যে বাফারটা আছে, এই বাফারটার ক্রিয়া কৌশলটা একটু শিখে নিবা। ক্রিয়া কৌশল বলতে কি বুঝে? বাফার দ্রবণ কি? বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যেখানে তুমি সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করো আর সামান্য পরিমাণ ক্ষার যোগ করো, যেটাই যোগ করো,
এটার পিএইচ কখনোই চেঞ্জ হবে না, পিএইচ দ্রবণের পিএইচ চেঞ্জ হয় না। তাহলে বাইকার্বনেট বাফারের ক্রিয়া কৌশল বা যে কোনো একটা বাফারের ক্রিয়া কৌশল যখন তোমাকে ব্যাখ্যা করতে দিবে তখন একটা কাজ করবা, তুমি এখানে হালকা পরিমাণ অ্যাসিড যোগ করবা। অ্যাসিড যদি যোগ করো তাহলে সেটা যদি অ্যাসিডীয় বাফার হয় তাহলে যেটা হবে ওই যে অ্যাসিড থেকে কি তৈরি হয় ভাইয়া, অ্যাসিড থেকে মোটামুটি এই জিনিসটা তৈরি হয়, একটু খেয়াল করো। অ্যাসিড হচ্ছে CH3COOH, তাই তো? এটা যদি এখন ভেঙে যায় তাহলে এখান থেকে দেখবা CH3COO- আর H+ ফর্ম হয়। এটা হচ্ছে মোটামুটি, এটা এক্সাম্পল, এমনি এক্সাম্পল দিতেছি, কিন্তু এটা বাইকার্বনেটেরটা আমি দেখাচ্ছি না, এটা বইয়ের মধ্যে দেখবা আছে। সো এখানে তুমি যখন অ্যাসিড যোগ করবে, অ্যাসিড মানে কি দ্রবণে H+ এর ঘনমাত্রা বাড়বে। সো এই H+ এই যে এখানকার CH3COO- কে নিয়ে চলে যাবে, যাই আরো বেশি বেশি CH3COOH ফর্ম করবে। এখন আমরা জানি এই জিনিসটা কি, এই জিনিসটা তো দুর্বল অ্যাসিড, তাহলে এটা খুব একটা বেশি প্রভাব বিস্তার করবে না। আর তুমি যদি এই যৌগে ক্ষার যোগ করো, ক্ষার মানে কি এখানে হাইড্রক্সিল আসবে। সো হাইড্রক্সিল কি করবে, হাইড্রক্সিল এখান থেকে হাইড্রোজেনটারে নিবে। হাইড্রক্সিল হচ্ছে লবণের সাথে আর কি রিয়াকশনটা করবে, লবণ নিবা এখানে। আচ্ছা আমি পুরোটা দেখাই না, ঠিক আছে? আমি হচ্ছে হাইড্রক্সিল যদি নাও তাহলে মোটামুটি ওখান থেকে নিউট্রালাইজ পানি টানি উৎপন্ন হবে এরকম। তো তার মানে তোমাদের যদি ক্রিয়াকৌশল দেখাইতে বলে, সো ক্রিয়াকৌশল যদি তোমাকে দেখাইতে বলে, তাহলে ক্রিয়াকৌশল যদি তোমাকে দেখাইতে বলে তুমি একটা জিনিসই মাথায় রাখবা, সেটা হচ্ছে খুব ইজি, আমাদের কাজ করতে হবে অ্যাসিড দিলে H+ নিয়ে আমাদের কাজ করতে হবে। H+ কিছু একটা তৈরি করবে, তৈরি করে সেটা আবার হচ্ছে নিউট্রালাইজ করে ফেলবে। ক্ষার নিলে হাইড্রক্সিল অংশটুক যে একটা জিনিস তৈরি করে নিউট্রালাইজ করবে। সো এই হচ্ছে তোমার মোটামুটি ব্যাপার। হ্যাঁ, সো এটার ক্রিয়া কৌশলটা কেন পড়তে বলতেছি, এটার ক্রিয়া কৌশলটা এই জন্যই পড়তে বলতেছি তোমাদেরকে, রিজনটা হচ্ছে এটা আমাদের একাডেমিকে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। এবং তোমরা যারা রিটেন এক্সাম দিতে যাও, জিইউএ বলো বা আমাদের অ্যাডমিশনে বলো, একাডেমিকে আমাদের যে অংশটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল অ্যাডমিশনে, সেই অংশ থেকে রিটেন কোশ্চিন হয়। তো তোমরা এখানে বাইকার্বনেটের বাফার সিস্টেম বা আমাদের যদি এরকম একটা বাফার দেওয়া থাকে CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করলো, করে CH3COONA আর পানি তৈরি করলো। সো বলে দিল এই অম্লীয় বাফারটার জন্য তুমি বাফারের ক্রিয়া কৌশলটা ব্যাখ্যা করো, করাই বলতেই পারে। সো এইভাবে ব্যাখ্যা করে দেবো। ওকে, সো আমাদের মোটামুটি এইগুলোই ছিল। আর একটা টাইপ আমরা লিখছিলাম, ওটা আর কি আমরা আমাদের এমসিকিউ ক্লাসে অনেক বেশি দেখাই, সেই টাইপটা আমরা একটু বলে দিই, এই টাইপটা মাস্ট দেখে যাবা। সেটা হচ্ছে আমাদের অ্যাসিডের সক্রিয়তা, এই যে এই পোর্শনটা। সো অ্যাসিডের সক্রিয়তার মধ্যে কি আছে, যেমন অ্যাসিডের সক্রিয়তার মধ্যে আছে আমাদের হাইড্রাসিড। হাইড্রাসিডের মধ্যে কি কি অ্যাসিড আছে, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড আর হাইড্রোজেন আয়োডাইড। এই কয় ধরনের অ্যাসিড দিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে এদের মধ্যে কে বেশি সক্রিয়, এদের কে এর ক্রম সাজাইতে বলবে, পিকে এর ক্রম সাজাইতে বলবে। অক্সো অ্যাসিডের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাসিড আছে। অক্সো অ্যাসিডের মধ্যে যেমন আমাদের আছে হচ্ছে এরকম আছে যে HClO4 পারক্লোরিক অ্যাসিড, তারপর H2SO4 সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? তারপর আমাদের হচ্ছে নাইট্রিক অ্যাসিড আছে, HNO3 নাইট্রিক অ্যাসিড, তারপরে HPO3। সো এরকম বেশ কিছু অ্যাসিড আছে যেগুলো H2SO3, এগুলো আমরা সক্রিয়তার ক্রম সাজানোটা শিখবো, ঠিক আছে? আর জৈব অ্যাসিডের মধ্যে কি আছে, জৈব অ্যাসিডের মধ্যে হচ্ছে অর্গানিক অ্যাসিডগুলো, CH3COOH, ধরো এখানে দিল CH2Cl, ধরো একটা ক্লোরিন ঢুকাই দিল এখানে CH2Cl-COOH, এরকম দিতেই পারে। ধরো এখানে দিতে পারে CH3CH2COOH, এখানে ক্লোরিনের জায়গায় ফ্লোরিন দিয়ে দিতে পারে। সো বিভিন্নগুলো দিয়ে Ka, Pka বা অ্যাসিডের সক্রিয়তার ক্রমগুলো সাজাইতে বলবে, যেগুলো আমরা আমাদের এমসিকিউ ক্লাসে খুব বেশি পরিমাণে করে থাকি। সো এগুলো আমরা এমসিকিউ ক্লাসটা দেখলে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। সো এই ছিল আমাদের হচ্ছে এই চ্যাপ্টার থেকে। আর লাস্ট চ্যাপ্টার আরেকটা আছে, সেটা আমরা একটু দেখাই দিচ্ছি। লাস্ট চ্যাপ্টারে বলে দিই, লাস্ট চ্যাপ্টার থেকে কি শিখবা, কর্মমুখী রসায়ন থেকে। সো কর্মমুখী রসায়নের ক্লাস যারা পেয়ে গেছো তাদের তো আলহামদুলিল্লাহ কিছু ওখান থেকে যা পড়াইছে অতটুকুই। তো কর্মমুখী রসায়ন থেকে তোমাদের যেই অংশটা রিটেনের জন্য পড়া লাগবে সেটা হচ্ছে তোমরা শর্ট সিলেবাসের অংশটাই ভালো মতন পড়বা। যেমন এখানে আমাদের প্রিজারভেটিভস পার্টটা একটু ভালো মতন দেখে যাবে। প্রিজারভেটিভস মানে খাদ্য সংরক্ষক। সো প্রিজারভেটিভস দুই ধরনের আছে, একটা প্রাকৃতিক আছে, একটা কৃত্রিম আছে। এক প্রথম কোশ্চেন হইতে পারে যে প্রিজারভেটিভস কি, প্রিজারভেটিভস এর কয়েকটা প্রিজারভেটিভ উদাহরণ লিখো। সো প্রাকৃতিকের মধ্যে আছে কি, সরিষার তেল, মা হচ্ছে আমাদের খাদ্য লবণ মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তারপর আছে চিনি, ঠিক আছে, ভিনেগার, এগুলো হচ্ছে আমাদের আদা, বিভিন্ন রকম মশলা, এগুলো আমাদের প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। আর আমাদের কৃত্রিমের মধ্যে তিন টাইপসের আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল আছে, তারপর কিলেটিং এজেন্ট আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এই তিন ধরনের আছে। সো এই তিন ধরনের মধ্যে দেখবা আমাদের বেশ কিছু অংশ আছে, যেমন দেখবা এখানে BHA
বিউটালেটেড হাইড্রক্সি অ্যানিসল, BHT বিউটালেটেড হাইড্রক্সি টলুইন, ঠিক আছে, TBHQ টারশিয়ারি বিউটালেটেড হাইড্রক্সি কুইনন। সো এই যে হাইড্রক্সি কুইনন, এই যে কোশ্চেনগুলা ঢাবিতে যেমন আমাদের অন্যান্য গুণগত রসায়ন থেকে এই যে এইগুলো আসতে পারে, MRI এগুলোর পূর্ণরূপ কি, ঠিক আছে, MRI এর পূর্ণরূপ কি, NMR এর পূর্ণরূপ কি, DOT ডট এর পূর্ণরূপ কি, ডিফিউজ অপটিক্যাল টমোগ্রাফি। সো এই যে জিনিসগুলো NMR MRI এগুলোর পূর্ণরূপগুলো একটু শিখে যাইতে হবে, ঠিক আছে। সো এই যে জায়গাগুলো, সো আমাদের প্রিজারভেটিভস ফুলটাই পড়া লাগবে। আর ভিনেগার যে পার্টটা আছে, ভিনেগারের দুই টাইপসে ভিনেগার প্রস্তুত করা যায়, মল্ট ভিনেগার পদ্ধতিতে, গাজন প্রণালীতে, দুইটা পদ্ধতি, মল্ট ভিনেগার আর গাজন। সো ভিনেগারের কিছু বাদ দেওয়া যাবে না, ভিনেগার অল। সো এখানে বিশেষ করে এই ভিনেগার প্রস্তুতির যে রিয়াকশনগুলা উইথ হচ্ছে ক্যাটালিস্ট মানে প্রভাবক সহ টেম্পারেচার সহ আমাদের পড়া লাগবে, ঠিক আছে। ওকে, সো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রেখে এক্সাম হলে যাব। সো ভিনেগার অল রিয়াকশনগুলো আমরা দেখে যাব। সো এই মোটামুটি আমাদের অংশটা ছিল, ক্লাসটা এই পর্যন্তই থাকবে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে। আমরা ওভারঅল এই কয়েকটা স্লাইডের মধ্যে আমরা সব কিছু কভার করে দিচ্ছি, তবে কিছু জিনিস এখনো বাদ পড়ছে, তোমাদের মাশরাফি ভাইয়ারকে অ্যাড করতে দেয় না, মাশরাফি ভাই আলাদা একটা সাজেশনের মধ্যে, আর বাকি জিনিসগুলো সব এই জিনিসগুলো অ্যাড করে দেওয়া হবে। সেটা কেমিস্ট্রি গতানুগতিক ধারায় আমাদের যেমন ঢাবি নিয়ে কাজ চলতেছে, ঠিক আছে, ঢাবি নিয়ে কাজ চলতেছে না, সো ঢাবি নিয়ে আমরা যেমন ফিজিক্স দিয়ে দিছি, বায়োলজি দিয়ে দিছি, ম্যাথ আগামীকাল হয়তো পেয়ে যাচ্ছ, কেমিস্ট্রি তার পরের দিন পেয়ে যাচ্ছ, তার সাথে যদি কেমিস্ট্রির জন্য আলাদা করে এই ক্লাসটাও যদি তুমি দেখো, ইনশাআল্লাহ ঢাবিতে রিটেন নিয়ে তোমার প্যারা খাইতে হবে না। MCQ নিয়ে যা প্রিপারেশন নেওয়ার আলহামদুলিল্লাহ তোমরা নিছো, তবে রিটেন নিয়েও ইনশাআল্লাহ প্যারা হবে না। সো ঢাবি এক্সামটা শেষ হলেই বুঝবা ক্লাসটার গুরুত্ব ইনশাআল্লাহ ভাইয়া, যাতে মান সম্মান থাকে আমাদের পোলাপানদের সাথে, আমরা যাতে এসে বলতে পারি যে কমন আসছে এবং আমাদের পোলাপানরা যারা ক্লাস করছো তাদেরকে আমরা একটা বেস্ট কিছু দিতে পারছি, কারণ আলটিমেটলি ঢাবির এই রিটেন নিয়ে সবাই পাড়ায় থাকি। সো কেমিস্ট্রিও কামিং, কেমিস্ট্রিও আসতেছে, ঠিক আছে। তো আমাদের মোটামুটি এই জিনিসগুলো একটু মাথায় রাখা লাগবে। প্রিজারভেটিভস আর ভিনেগারের এখানে অল পড়বা, যেমন ভিনেগারের অনেক টাইপসের কোশ্চেন আসে, রিয়াকশন আসে, তারপর এখান থেকে গুরুত্ব আসে, ভিনেগারের কিছু গুরুত্ব আছে, যেমন ভিনেগার কি করে, একটা অ্যাসিড তো ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, এটা যখন আমি মিশাই খাদ্যের সাথে, অ্যাসিড খাদ্যের পিএইচটাকে কমায় দেয়, পিএইচ যদি কমায় দেয় তাহলে ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকতে পারে না। সো ব্যাকটেরিয়া যদি মারা যায় খাদ্য দীর্ঘদিন ভালো থাকবে, এটাই। সো যেটা হবে তোমাকে যদি ভিনেগারের বলে কাজ করার কৌশল বা গুরুত্ব, জাস্ট এরকম একটা দিয়ে দিবা যে ইথানোয়িক অ্যাসিড বিশ্লেষিত হয়ে CH3COO- আর এখানে H+ তৈরি করে। এই যে H+, এটা যত বেশি বাড়বে, H+ যত বেশি বাড়ে দ্রবণের পিএইচ তত বেশি কমে। এই যে খাদ্য দ্রব্যের পিএইচটাকে কমাই দিচ্ছে, যার ফলে ব্যাকটেরিয়া আর বেঁচে থাকতে পারে না, মারা যায়, যার ফলে খাদ্য দীর্ঘদিন ভালো থাকে। সেটা হচ্ছে কৌশল, ঠিক আছে। আর রিয়াকশনগুলোতে আমরা পড়াইছি, তোমরা অবশ্যই দেখে নিবা। আর গুরুত্ব বললেও এটাই বলবা যে হচ্ছে আমাদের খাদ্যের পিএইচটাকে কমাই দেয় দীর্ঘদিন, এই জন্য ব্যাকটেরিয়া ধ্বংস হয়, অণুজীব ধ্বংস হয়, দীর্ঘদিন খাদ্যটা ভালো থাকে, এই আর কি। আর ভিনেগারের কিছু উপকারিতাও আছে, সেগুলো দেখে যেতে পারো, ঠিক আছে। ডায়াবেটিসের ক্ষেত্রে উপকার আছে কিছু, আপেল সাইডার ভিনেগার অনেক অনেক শুনছো হয়তো। সো এই আর কি। সো তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, মোটামুটি আমাদের সব শেষ। আমরা হচ্ছে 57 বা 58টা স্লাইড ছিল আমাদের, আমরা সবই হাতে লিখে পড়াইছি তোমাদের এই জিনিসগুলো। কিছু কিছু জায়গায় আমি বলছি যে কিছু কিছু ব্ল্যাঙ্ক স্লাইড আছে, কিছু কিছু জায়গায় আমি তোমাদের বলবো যে আমি কিছু কিছু তোমাদের বাড়ির কাজ দিছি, কিছু কিছু তোমাদের বাড়ির কাজ দিছি, কিছু কিছু তোমাদের করে নিতে বলছি, সেইগুলো অবশ্যই দেখে যাবা। এইগুলো মাস্ট তোমাকে করতে হবে। এখানে হয়তো টাইম বেশি ক্লি হইতো বলে আমি করি নাই, বাট তোমাকে মাস্ট দেখে যাইতে হবে। কোনো ইম্পর্টেন্ট টপিক বাদে এখানে কিছু ইনক্লুড করা হয় নাই, সেটা মাথায় রেখে অবশ্যই যাবা, হ্যাঁ। আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা ক্লাসটা, যাতে তোমার বন্ধু যারা এক্সাম দিচ্ছে তাদের যেন এটা হেল্পফুল হয় তাদের জন্য। সো ঠিক আছে ভাইয়েরা, আজকে এই পর্যন্তই আমরা রাখতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ সবার জন্য সামনে বাকি ক্লাসগুলো নিয়ে দেখা হবে। বাকি ক্লাসগুলো, বাকি সাজেশন ক্লাসগুলো নিয়েও তোমাদেরকে আস্তে আস্তে আইডিয়াগুলো দেওয়া হবে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।